আমি শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা প্রণাম জানিয়ে তার জন্মদিবস উপলক্ষে আমরা বেশ কয়েকটা প্রতিযোগিতার আয়োজন করেছি। তার মধ্যে আজকে 24শে সেপ্টেম্বর শুরু হতে চলেছে বিতর্ক প্রতিযোগিতা। আমাদের ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের আগাম শুভেচ্ছা জানাই। তোমরা খুব ভালোভাবে মনের জোর নিয়ে স্পষ্টভাবে তোমাদের বক্তব্য পেশ করবে এবং আমরা আমাদের 3 মাননীয় বিচারককে জানাই নমস্কার এবং শুভেচ্ছা। বিচারক হিসাবে আমাদের মধ্যে রয়েছেন ভূগোল বিভাগের বরিষ্ঠ অধ্যাপক শ্রীযুক্ত অরুণাভ মিশ্র মহাশয়, আমরা তাকে সম্মান জানাই। আমাদের মধ্যে রয়েছেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা সুপর্ণা পাল মহাশয়া এবং ইংরাজি বিভাগের অধ্যাপিকা শ্যামাশ্রী বসু মহাশয়। আমি 3 জনকেই সবার তরফ থেকে জানাই নমস্কার এবং শুভেচ্ছা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী বন্ধুরা, এই ডিবেট ক্লাবের অন্যতম সহযোগী দেবলীনা ব্যানার্জি, অধ্যাপিকা দেবলীনা ব্যানার্জি মহাশয়া, এবং আছেন স্টুডেন্ট অ্যাক্টিভিটি সাব কমিটির কর্ণধার অধ্যাপিকা মধুমিতা দাশগুপ্তা মহাশয়। আমরা শুরু করব। সবাই সব নিয়ম তো জেনেই গেছে, তবু যদি একবার মনে হয় আমি একটু মডারেটরসটা বলে দিতেও পারি। তবে সব শুরুর আগে আমরা একটু কথা শুনে নেব। স্বাগত ভাষণ দেবেন বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের তরফ থেকে শ্রীযুক্ত অধ্যাপক অরুণাভ মিশ্র মহাশয়। আমি স্যারকে অনুরোধ করছি। স্যার প্লিজ। সমস্ত সহকর্মী এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই শুনলে প্রতি বছরের মতন এই বছরও আমরা নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করি। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতার আজকে 3য় দিন, যেদিনে আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। এবং বিতর্কের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা তোমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, কারণ তোমাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সময় তোমরা যে মতামত প্রকাশ করো, সেই মতামত থেকে বেরিয়ে আসে যে স্যার আর কতদিন এইভাবে বাড়িতে থেকে ক্লাস করতে হবে, কবে কলেজ খুলবে। তো কলেজ কেন খুলছে না বা অনলাইন ক্লাসের কি সুবিধে অসুবিধে, সেগুলো তোমরাই সবচেয়ে বেশি জানো বা তোমরা ফিল করতে পেরেছো। আশা করি তোমাদের কাছে এই বিতর্কের বিষয়টা খুবই গ্রহণযোগ্য এবং তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তোমাদের সুন্দর বক্তব্য, যুক্তিপূর্ণ বক্তব্য শোনার জন্য আমরা সবাই আগ্রহী ও অপেক্ষা করছি। তোমাদের সবাইকে অভিনন্দন। সুস্মিতা। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সরজিৎ সর্দার মহাশয়। আমরা দেবলীনা ম্যাডাম এবং সরজিৎ সর্দার মহাশয়ের বক্তব্য শুনবো একেবারে বিতর্কের পরে। তখন আরো যদি কেউ বলতে চান আমরা শুনবো। তবে এখন আমাদের শোনার পালা ছাত্রছাত্রীদের কথা। তারা কি মনে করছে? স্যার সূত্র ধরিয়ে দিলেন, তারা কি মনে করে? সবার মত পক্ষে বিপক্ষে তারা বলবে। সমস্ত নিয়মাবলী তাদের কাছে রয়েছে, তারা সবটাই জানে। তবু আমি একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। 4 মিনিট মোট সময়। 3 মিনিটের মাথায় আমি বলে দেবো যে 3 মিনিট হয়ে গেছে, একটা ওয়ার্নিং করবে। 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই 3+1 সময়টাকে বিচারকদের মতে খুব ভালো করে কাজে লাগাতে হবে। তার বাইরে যদি চলে যায় বক্তব্য, তখন কিন্তু সিদ্ধান্ত নেবেন বিচারকরা যে সময়ের পরে কেউ বলেছে বা সময়ের পরে শেষ করেছে। সেই ভার তখন বিচারকদের উপরে যে তারা কি করবেন, সিদ্ধান্ত কি হবে। প্রথম যে বলবে, প্রথম এখানে রয়েছে AKM আসিফুর জামান। আমি ওর নাম করেই বলছি। বিতর্কের নিয়ম অনুযায়ী প্রথম বক্তা একেবারে বিতর্কের শেষে সবার বলা হয়ে গেলে 1 মিনিট সময় এক্সট্রা পাবে। সে তখন অপরের যুক্তি খণ্ডন করার চেষ্টা করবে। বিষয়ের দিকটা ভালোভাবে বুঝে নিতে হবে সবাইকে। আমরা বলেইছিলাম বিষয় উপযোগী ভাবনা যেন ফুটে ওঠে এবং কন্টেন্ট, ডেলিভারি, ভয়েস মডুলেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, ইউজ অফ রিভিউয়াল, যেখানে আমরা এটাকে শুধু প্রথম বক্তার ক্ষেত্রেই দিচ্ছি, বাকিরা তাদের সময়ের মধ্যেই অপরের যুক্তি খণ্ডন করার চেষ্টা করবে। বিতর্কের যেটা প্রধান নিয়ম, বিপক্ষের বক্তারা বিশেষ করে অপরের যুক্তি খণ্ডন করার চেষ্টা করবে।
পক্ষে বিপক্ষে উভয়ই করতে পারে। সেটা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। আমি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা যুক্তিতে শান দিয়ে এসেছে, সবাই খুব তৈরি, ভালোভাবে বলবে এবং একটা আকর্ষণীয় অর্থবহ বিতর্ক প্রতিযোগিতার অংশীদার হতে চলেছি। এই আশা নিয়ে, এই শুভেচ্ছা নিয়ে আমি প্রথমেই অনুরোধ করছি আমাদের প্রথম পক্ষে বলবে, পক্ষে যে বক্তা, পক্ষের বক্তার নাম আমি বলছি AKM আসিফুর জামান, ও 3rd সেমিস্টার BA জেনারেলের ছাত্র। AKM আসিফুর জামান, তোমার সময় তাহলে আমি শুরু করছি। আওয়াজটা শোনা যাচ্ছে ম্যাম ঠিকঠাক? একটু সেটা বলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। শুরু করবো ম্যাম? হ্যাঁ, তোমার সময় শুরু হচ্ছে। বাড়ছে প্যান্ডেমিক, কমছে ফাইন, তর্ক এখন অফলাইন না অনলাইন। সুপ্রিয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ এমন একটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরার জন্য। এই প্যান্ডেমিক সিচুয়েশনে সব থেকে শিক্ষাক্ষেত্রে যে চর্চিত বিষয় সেটা হলো অনলাইন পড়াশোনা। তবে এই অনলাইন পড়াশোনা যতটা আমাদের কাছে পৌঁছে দিতে পেরেছে তার কিছু প্রতিবন্ধকতা আছে, সেসবগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের ভাবতে হবে, যত আধুনিকতা আমাদের এক জায়গায় করে আনবে তত প্রতিবন্ধকতা বাড়বে। এই যে অফলাইন পড়াশোনা কেন ভালো সেটা যদি বলতে হয়, অনলাইন পড়াশোনা কেন তুলনামূলকভাবে কম ভালো সেটা নিয়ে আলোচনা করবো আমি। প্রথমে যে জিনিসটা বলি, আমরা কলকাতা বেসিস কয়েকটা শহর যদি মফস্বল দেখি, তার বাইরে কিন্তু বেশিরভাগ এলাকা গ্রামে। তো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় সব থেকে প্রতিবন্ধকতা যেটা সেটা হলো নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক সমস্যার জন্য সবাই হয়তো সমানভাবে হয়তো ক্লাসটা করতে পারছে না, হয়তো করছে কম বেশি, একেবারে ক্লাসের সময় অনুযায়ী করতে পারছে না। আমি একটা রিসেন্টলি প্রফেসরের সাথে কথা বলেছিলাম, তার বাড়িতে নেটওয়ার্ক থাকে না, সে 25 মিনিট বাসে করে যায় এবং তার এক বন্ধুর বাড়িতে গিয়ে সে ক্লাস নেয়। এটা তো একটা গেল সমস্যা। দ্বিতীয় কথা হলো আর্থিক সমস্যা। মানে একজন ব্যক্তি এই অনলাইন পড়াশোনার জন্য যে ন্যূনতম সামগ্রীটা দরকার সেটা হলো একটা মোবাইল ফোন। যদিও বা তারা মোবাইল ফোনটা কিনে আনছে, কিন্তু সেই মোবাইল ফোনটা কিনে আনার পরে প্রত্যেক মাসে তাকে তো একটা নেট ব্যালেন্সের পিছনে টাকা খরচ করতে হচ্ছে, সেই পর্যাপ্ত টাকাটা কিন্তু পাচ্ছে না। তার থেকে বড় কথা, হিন্দুস্তান টাইমস 2019-20 একটা ডেটাবেস বের করেছে, সেখানে আমি বলছি সেকেন্ডারি এডুকেশনের জন্য মাত্র 35.4% মানুষ এই অনলাইন পড়াশোনার ব্যবস্থার সুযোগ পেয়েছে। ডিপ্লোমা, গ্রাজুয়েট এবং তার বেশি যারা PhD হোল্ডার, তাদের মতো পড়াশোনা এই সম্পূর্ণ 3টে বিভাগ মিলিয়ে মাত্র 53.1% মানুষ পড়াশোনা করতে পারছে। তাহলে কেউ পড়বে কেউ পড়ছে না, এটা তো হতে পারে না। পড়াশোনা সবার জন্য, এটা তো একটা দিক গেল। আরো একটা জিনিস যেটা সব থেকে, যে পড়াশোনা হবে একটা শিক্ষক শিক্ষিকা, একটা ছাত্রছাত্রীর মধ্যে সম্পর্ক আদান প্রদানের মধ্যে, সেই জিনিসটা যত ভার্চুয়ালি আমরা যাচ্ছি তত শিক্ষক শিক্ষিকার সাথে আমাদের নিজস্ব একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটা জানতে হোক অজান্তে হোক, যেটা আমাদের পরবর্তীকালে সমস্যায় ফেলবে। মানে একটা শিক্ষকের আন্ডারে যে স্নেহ ভালোবাসার মাধ্যমে যে আমরা বড় হই, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আরেকটা জিনিস ভাবতে হবে যে সবাই কিন্তু এই যে টেকনোলজিক্যাল দিক থেকে কিন্তু সবাই আমরা এগিয়ে না, টেকনিক্যাল দিক থেকে আমরা সবাই একটু সবাই নয় অনেকজনই আমরা কম বেশি পিছিয়ে। তাহলে যারা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে তাহলে তাদের কি হবে? সবাই তো আর টেকনিক্যাল কিড না। তাহলে আমাদেরকে তো ভাবতে হবে যে কোন জায়গাটায় আমরা দাঁড়িয়ে এই জিনিসপত্রগুলো ফেস করছি। মানে সবাই যদি সবাই যদি টেকনিক্যাল দিকগুলো না দেখে তাহলে তো সমস্যা হবে। তারপরে বড় কথা হলো টাইম ডিউরেশন। আমরা প্রত্যেকে এত পরপর ক্লাস করছে, অনেকেরই যারা পরপর এই একাগ্রতা মানসিক দিক থেকে দিতে পারছে না, এটা একটা খুব সমস্যা জিনিস। আর একটা হলো সব জিনিস অনলাইন ম্যাটার্স, মানে পড়াশোনার মেটেরিয়ালস, PDF, গুগল ক্লাসরুম, ইউটিউব লিঙ্ক দিয়ে, এটা তো খুবই সমস্যার জিনিস। সবাই তো এই জিনিসটার সাথে অ্যাডাপ্টেশন করতে পারছে না। তারপরে কিছু মেধাবী ছেলে যারা পড়াশোনা করতে চাইছে কিন্তু হচ্ছে না। তাই আমি চেষ্টা করব, আমি আমার মহামান্য সরকারের কাছে আমি একটা দাবি রাখতে চাই যে আস্তে আস্তে সমস্ত জিনিস যখন ফিরে আসছে, আমাদের অফলাইন ক্যাম্পাসটা ফিরে আসুক। মানে এই যে ভালোবাসার সম্পর্ক একটা অফলাইন ক্যাম্পাসে, যেটা অনলাইন ক্যাম্পাসে সহজে পাওয়া যায় না। এই বক্তব্য বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আসিফুর জামান। পরবর্তী বক্তা বিপক্ষের হয়ে বলবে ধ্রুব দাস, ও ফিজিক্স অনার্স সেমিস্টার 3। ধ্রুব দাস। Just want to confirm that my voice is clear or not.
Yes, clear. Okay, so I'm about to start now. Yes. Online education then can serve two goals. For students lucky enough to have access to great teachers, blended learning can mean even better outcomes at the same or lower cost. And for the millions here and abroad who lack to access to good in-person education, online learning can open doors that would otherwise remain closed, said the MacArthur Fellowship recipient and the computer scientist Daphne Koller. Good afternoon to all respected teachers, honored judges, my dear friends, and fellow debaters. I am here to present my views against the motion offline classes are more fruitful and effective than online classes. Well, online classes, as we have observed, provide a lot of convenience and flexibility to the students. Students can prepare for every class with a fresh mind and with similar levels of concentration. Online classes brings education right to our home, which again saves a lot of money, time, and energy of we students. Online classes involve attractive presentations along with the study module like PPT, graphics, multimedia, and animation, which anchors the students' attention. Also, it helps them to develop their own perspective towards learning. Online classes offer more individual attention. Often, we have seen students feel shy to ask a question in the middle of the class in offline mode. This, however, is no more a problem because they can drop their queries in the comment box, which a teacher can address to at the end of every class. Online classes help us to meet interesting people. More or less, we all have attended online seminars where qualified delegates are invited to deliver lecture on a particular topic. We know the importance of experience in the field of research and higher studies. So to meet and learn from these people without barely spending a penny is a huge advantage for students who have the hunger for learning more. Online course gives real world skills. The students as well as the teachers get to learn more about the digital devices and the use of virtual interaction over the internet. This will help them to get accustomed to the modern technology and future learning. Online classes promote lifelong learning. With the introduction of the universities being conducted online, students from any sphere of life can get back to the ocean of learning from where they were otherwise disconnected. Online classes have financial benefits to not only students, to teachers, but also to the government. Just think, educational institution doesn't have to function every day. Therefore, it will cut down the cost of every school and colleges by lakhs of rupees. 3 minutes, Online classes connect 1 minute more. Online classes connect students and teachers from far corners of the country, probably the earth. So students now don't have to wait for an educational loan or a visa for studying abroad. Students don't need to go to Italy to learn about the works of Michelangelo. Every student has their own pace of learning. Even if they fail to attend a class, they can go through the recording of the class any number of times. Online class is therefore the kaleidoscope through which a student experiences futuristic learn educational world. With this, I would like to end my speech. Thank you. And for my rebuttal round, I want to ask my previous speaker that he mentioned the problem about the distance of institution and home, and also about the money that a backward section of the society, a student from belonging from there, has to come up to the college and cannot afford online studies. But now I want to compare a student coming from a backward section of the society to a college, maybe in a metropolitan area, kilometers away. Or is this condition better than a student, that the same student getting an online study at the comfort of his home? And if it is saving his money or not? He also mentioned the technical backwardness and time duration. Well, in offline classes, তোমার সময় শেষ ধ্রুব। সময় Okay. শেষ। Thank you ধ্রুব। okay, I will end my speech here. Thank you. Okay, thank you. আমরা বক্তব্য শুনছি। পক্ষে একজন বলল আসিফুর জামান এবং বিপক্ষে বক্তব্য রেখেছে ধ্রুব দাস। পরে তো আলোচনা শুনবই আমরা বিচারকদের থেকে। অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় নিয়ে ছেলেমেয়েরা বিতর্ক প্রতিযোগিতায় আজ অংশ নিচ্ছে। পক্ষের দ্বিতীয় বক্তা জয়দীপ রায়, পলিটিক্যাল সায়েন্স অনার্স 3rd সেমিস্টার। জয়দীপ রায়, তোমার সময় শুরু করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আর একটু জোরে বলো। নমস্কার ম্যাম, হ্যাঁ, এখানে সময় শুরু করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং মহাশয়গণ, আজ বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে তার আমি পক্ষে বলছি। বিষয়টি হচ্ছে অফলাইন শিক্ষা অনলাইনের থেকে বেশি কার্যকর। প্রথমত, আমরা একটা পরিষেবা করি যেখানে আমাদেরকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হয়,
শিক্ষাটা আমরা ক্লাসরুমের মাধ্যমে পাই, যেটা ক্লাসরুম মানে শুধু সিলেবাস সংক্রান্ত শিক্ষা তা না। শিক্ষা সিলেবাস সংক্রান্ত শিক্ষা বাদেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করি ক্লাসরুমের মাধ্যমে। এটা অনলাইন মাধ্যম বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে কখনোই দেওয়া সম্ভব না। যদি বিজ্ঞানের কথা বলতে হয়, বিজ্ঞান আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। কারণ আগে সায়েন্সের স্টুডেন্টরা আগে তাদের প্র্যাকটিক্যালটা হতো হাতে কলমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিন্তু সেটা আজ অনলাইন ক্লাসের মাধ্যমে ডিজিটাল হয়ে গেছে, যা বিজ্ঞানকে অগ্রগতির দিকে অবনতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা নির্ভর করে তাদের একটা ডাইরেক্ট কমিউনিকেশনের উপর। ডাইরেক্ট কমিউনিকেশন না থাকলে তাদের সম্পর্কটা কখনোই কি রাখা সম্ভব না। আমরা দেখেছি যে আদিমকালের প্রগতি থেকে শুরু করে বর্তমানে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা তাদের প্রপার কমিউনিকেশনের উপর নির্ভর করে। এটা কখনোই অনলাইন শিক্ষার মাধ্যমে ঠিক করা সম্ভব না। যদি শারীরিক সমস্যার কথা বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে যেটা ইলেকট্রিক গ্যাজেট, যার সাহায্যে আমরা অনবরত দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ক্লাস করে যাচ্ছি। আমরা সবাই যে এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর একটা জিনিস, আমাদের শারীরিক নানা রকম প্রবলেম ঘটায় এটা। আমরা সবকিছু জানা সত্ত্বেও আমরা অনবরত এটাকে ইউজ করে যাচ্ছি, যার ফলে আমাদের শারীরিক এবং মানসিক বাধাপ্রাপ্ত হচ্ছে। ভারতবর্ষে এখনো অনেক মানুষ আছে যারা দিনে দুমুঠো খেতে পায় না, যাদের দিনে দুমুঠো খাওয়াটাই একমাত্র প্রায়োরিটি। সেই সমস্ত মানুষগুলো কিভাবে ডিজিটাল মাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলবে, বা এই ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ব্যবস্থা কিভাবে তারা করবে? তাই তারা কোনো রকম ভাবেই ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা না করা হলে তাদের অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না। ফলে তারা অনলাইন থেকে অনেকটা বিরত থাকছে বা ক্লাস থেকে অনেকটা বিরত থাকতে, এখানে তাদের শিক্ষাগত দুনিয়া থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে। নেটওয়ার্ক কিন্তু আমাদের একটা বড় কারণ অনলাইন ক্লাসে, যেটা প্রয়োজনীয় নেটওয়ার্ক। কিন্তু সেই নেটওয়ার্কে যদি খারাপ হয়, এখানে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে অনলাইন ক্লাস করতে পারে? এখন অনেক জায়গা আছে, বিশেষ করে গ্রাম্য এলাকা, যেখানে অত্যন্ত নেট মতো পৌঁছায়নি, কিন্তু অনলাইন ক্লাসের ফলে আমাদের অনবরত ক্লাস করছে নেটওয়ার্কের কারণে, ফলে ক্লাস জয়েন করতে পারছে না। বেশি প্রবলেম হচ্ছে তখনই যখন এক্সাম দিতে হচ্ছে আমাদেরকে অনলাইনে। আমরা তো অনলাইন এক্সাম দিয়ে দিচ্ছি, কিন্তু যখন খাতা সাবমিট করার সময় হচ্ছে তখন আমরা ঠিক টাইমে খাতা সাবমিট করতে জয়দীপ, পারছি তোমার 3 মিনিট সময় শেষ, আর 1 মিনিট আছে। না পারার কারণে আমাদের মার্কস কাটা যাচ্ছে, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। সেটা কখনোই হতো না যদি আমাদের আজ অফলাইন ক্লাস হতো। অফলাইন ক্লাস আমাদের পক্ষে খুবই কার্যকর, যেটা অনলাইন দিতে পারে না কখনোই। ধন্যবাদ, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জয়দীপ। বলো, তোমার বক্তব্য শেষ তো? ধন্যবাদ জয়দীপ। হ্যাঁ ম্যাম। পক্ষের বক্তা হিসাবে বক্তব্য রাখলো জয়দীপ রায়। বিপক্ষের বক্তা হিসাবে আমি অনুরোধ করছি স্বপ্ননীল পাল। ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। তোমার সময়। আমি বলবো ম্যাম, স্টার্ট করবো? হ্যাঁ, শুরু করো। নমস্কার, আমি স্বপ্ননীল পাল, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের 5ম সেমিস্টারের সাম্মানিক বাণিজ্য বিভাগের ছাত্র। প্রথমেই উপস্থিত আমি বিতর্ক সভার সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্ক সভার বক্তব্যের বিষয় অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। ক্লাসরুম আধুনিক যুগে প্রত্যেকেই আমরা এই শব্দবন্ধের সাথে সকলেই পরিচিত, কিন্তু বর্তমানে কঠিন মহামারীর সময় দাঁড়িয়ে, যেখানে অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রী মারা গেছে, এই সময় দাঁড়িয়ে অফলাইন ক্লাসের একমাত্র বিকল্প হলো অনলাইন ক্লাস। কারণ অফলাইন ক্লাস যদি বর্তমানে শুরু হয় তাহলে কিছু বাধা বিভক্তি এবং ত্রুটি বিচ্যুতি হতে পারে। এছাড়াও সবার অনেকেরই ভ্যাকসিনেশন প্রসেস এখনো শেষ হয়নি। গ্রামে গঞ্জে অনেকেরই হয়তো বলে থাকবেন যে নেটওয়ার্ক ইস্যু বা নানা ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাঝে আছে গুগল মিট বা জুমের মতো জবনিকার মতো একটি অ্যাপ। হয়তো অনেকেই বলে থাকবেন যে অনলাইন ক্লাসে কেবলমাত্র একপাক্ষিক যোগসূত্র স্থাপন করা যায়, কিন্তু বাস্তবে তা নয়। আমরা অনলাইন ক্লাসে আমাদের শিক্ষক মহাশয়দের যথেষ্ট সহায়তা করতে পারি, তাদেরকে সাহায্য করতে পারে এবং আমাদের আবেগ অনুভূতি তাদের সাথে শেয়ার করতে পারে। হ্যাঁ, হয়তো
অফলাইন ক্লাসের মতো একই সাথে একই বেঞ্চে বসে ক্লাস করা, বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি করে খাওয়া হবে না, কিন্তু পড়াশুনো যে উদ্দেশ্যে আমরা মহাবিদ্যালয়ে যাই সেই উদ্দেশ্য কিছুটা হলেও সাফল্য মণ্ডিত হবে। হ্যাঁ, অনেকেই হয়তো বলে থাকবেন ডিজিটাল ডিভাইস থিওরির কথা, অনেকেই বলে থাকবেন গ্রামগঞ্জের মানুষের নেটওয়ার্কের সমস্যা, কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সরকার কিন্তু গ্রামগঞ্জের অনেক মানুষকেই, অনেক ছাত্রছাত্রীকে স্মার্টফোন ট্যাব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে। সম্প্রতি উচ্চশিক্ষা মঞ্জুরি কমিশন ইউজিসি একটি প্রতিবেদন পেশ করেছে, সেখানে তারা বলেছে যে পরবর্তী দিনে অনলাইন এবং অফলাইন মিশিয়ে একটি মিশ্র পদ্ধতি চালু করার কথা বলেছে। সুতরাং এই বিষয়ে আমরা ভাবতে পারি। প্রযুক্তি সুযোগ করে দিয়েছে আমাদের প্রত্যেককে একই সাথে একই সময়ে ক্লাস করার, বিভিন্ন স্থানে বসে আমরা একই সাথে একই সময় ক্লাস করতে পারি, যেখানে আছে শিক্ষক ছাত্র। আমরা এই প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক ধারাকে আরো মজবুত করতে পারি। এছাড়া গ্রামগঞ্জের যে প্রত্যন্ত গ্রাম বাংলার যে ছেলেটি যে পার্ট টাইম জবের কারণে কলেজে অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি দিতে পারতো না, যে প্রতিদিন কলেজ আসতে পারতো না, তাকেও প্রযুক্তি সুযোগ করে দিয়েছে যে কোনো সময় বসে অনলাইন ক্লাস করার। কারণ বর্তমানে যদি অফলাইন ক্লাস শুরু হয় তাহলে হয়তো মহামারীর আকার কিছুটা পরিমাণও বাড়তে পারে। আমার পূর্ববর্তী বক্তারা যারা অফলাইন ক্লাসের পক্ষে বলেছেন তাদেরকে কথা বলে রাখা ভালো যে সরকার কিন্তু প্রত্যেককেই জন্য চেষ্টা করে চলেছে যাতে তারা প্রত্যেকেই অনলাইন ক্লাস করতে পারে। এবং অনেকেই হয়তো বলে থাকবেন যে অনলাইন ক্লাস হয়তো খুব কস্টলি, কিন্তু কথা বলে রাখা ভালো, সরকার কিন্তু সেই সব মানুষদের যাদের আর্থিক সামর্থ্য মেটাবার ব্যবস্থা নেই তাদেরকে কিন্তু স্মার্টফোন ট্যাব এগুলি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং আসুন আমরা অফলাইন ক্লাসের পক্ষে যে সমস্ত আমার বন্ধুরা আছে তারা আসুন। 3 মিনিট সময় হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আমার যে সমস্ত বন্ধুরা অফলাইন ক্লাসের পক্ষে আছে আসুন তারা সেই সমস্ত তাদের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসি এবং একই সাথে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলি এবং বৈজ্ঞানিক যে অগ্রগতির পথ সেই অগ্রগতির পথকে আমরা আরো মজবুত করে তুলি। কারণ আমাদের যে পড়াশোনার যে স্তব্ধতার অন্ধকার নেমে এসেছে, স্তব্ধতার অন্ধকারকে কাটানোর একমাত্র উপায় হলো অনলাইন ক্লাস। তাই আমাদের এই অফলাইন ক্লাসের একমাত্র বিকল্প যদি কিছু হয়ে থাকে তাহলে সেটি হলো অনলাইন ক্লাস। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ। হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্বপ্ননীল, তুমি তোমার বক্তব্য রাখলে। এরপরে পরের বক্তা হিসাবে আমরা পক্ষের ছাত্রকে ডেকে নেব। শীর্ষ 3rd সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স। শীর্ষ, তোমার সময় শুরু করছি। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যালো, না একটু ডিস্টার্ব হচ্ছে, মাইক্রোফোন শোনা যাচ্ছে না। হ্যালো, আমি অডিবল? ঠিক করে শোনা যাচ্ছে না, একটু গন্ডগোল হচ্ছিল, আর একটু ঠিক করে নাও, বলো আরেকবার বলো। কথা বলো। তোমার একো হচ্ছে শিষ্য, তোমার কথা একো হচ্ছে। এবার বলো শিষ্য। গন্ডগোল হচ্ছে। শীর্ষ, একটুখানি দেখে নাও, তোমার মাইক্রোফোন ভালো শোনা যাচ্ছে না। একদমই শোনা যাচ্ছে না, ইকো হচ্ছে। তুমি কি ওই কানে হেডফোনটা ইয়েটাকে না বাদ দিয়ে করবে, ইয়ারফোনটাকে সরিয়ে করলে কি সুবিধা হবে? হ্যালো ম্যাডাম, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। শুরু করো শীর্ষ, তোমার টাইম শুরু হচ্ছে এখন। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং অধ্যক্ষ মহাশয়গণ, আজ যে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে তার বিষয় হচ্ছে অফলাইন ক্লাস অনলাইনের থেকে বেশি কার্যকরী। এর আমি পক্ষেই বলবো। আমি এখানে কিছু দিক তুলে ধরতে চাই যেখানে দেখা যাচ্ছে অফলাইন ক্লাসের গুরুত্ব। প্রথমত, ছোটবেলা থেকেই শিখে আসছি এবং অনেক শিক্ষা বিজ্ঞানীরা বলেছে যে শিক্ষার উপাদানের কথা, যেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয় এবং শিক্ষার্থীর পরিবেশ এইগুলি সেখান থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে কোনো ইলেকট্রিক্যাল প্ল্যাটফর্ম বা অনলাইন পরিষেবা, তো বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থা আজকে অনলাইনের মধ্যে জড়িয়ে পড়েছে। এখানে একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো একটি শিক্ষার্থীকে কোনো ইংরেজির বাংলা অর্থ জিজ্ঞাসা করা হয়
তাহলে সে গুগল পরিষেবার সহায়তা নিয়ে থাকে। সে কিন্তু ভুলেও ডিকশনারির সহায়তা নিচ্ছে না, কিন্তু যদি সে নিত তাহলে তার কিন্তু এক অভিজ্ঞতার সৃষ্টি হতো একটি অর্থ জানার পাশাপাশি। এর থেকে প্রমাণ করা যাচ্ছে যে অনলাইন পরিষেবা কতটা শিক্ষার্থীদেরকে বইপত্রের মধ্যে আকর্ষণীয়তা জায়গাটাকে শিথিল করে তুলেছে। দ্বিতীয়ত, এবার আসি শিশুদের শিক্ষার জগৎ। যে শিশুদের শিক্ষালাভ করার কথা ছিল বইপত্রের মধ্যে দিয়ে, নানান ছবির মধ্যে দিয়ে, শিক্ষক শিক্ষিকার সঙ্গে সামনাসামনি, তাদের হাতেও বর্তমানে আজ মোবাইল ফোন। এর মধ্যে দিয়ে যাদের শিক্ষা ব্যবস্থা যতটা ভাবে নষ্ট, তাদের মানসিক বিকাশও বাধাপ্রাপ্ত হচ্ছে, তার সাথে সাথে শারীরিক বিকাশ। তৃতীয়ত, শিক্ষার সামগ্রিক বিকাশ লাভের কথায় আসি। শিক্ষা মানে তো এই নয় যে শিক্ষার্থী সঠিকভাবে গাদা গুচ্ছের নম্বর পাবে। শিক্ষা মানে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ লাভ। সেটি একমাত্র সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। তাই জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থী বাড়ি তৈরি হয়, তাহলে শিক্ষা কখনোই সম্ভব নয়। এবং তখন সেখান থেকেই কিন্তু শিক্ষার্থী কিন্তু অনলাইন পরিষেবার মধ্যে সেটি কিন্তু সকল শিক্ষার্থী পেরে এবার আসি সংবিধানের কথায়। সংবিধানে বলা আছে যে এডুকেশন ফর অল, কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যাদের হাতে অর্থ প্রচুর, যাদের ইন্টারনেট কানেকশন ভালো, যারা শহরে বসবাস করে, তারাই শিক্ষার আঙিনায় আসতে পারছে। কিন্তু কথা বলার অর্থ অনেকেই শিক্ষার জগৎ, অনেকে পরিবারে একটি ভালো অর্থ নেই, 3 মিনিট হয়ে গেছে শিবম, আর 1 মিনিট বাকি আছে। তাহলে তারা কি শিক্ষার আঙিনা থেকে বঞ্চিত হবে? আরেকটি আসি, যেটা আমার বিপক্ষ বন্ধুদের স্মরণ করিয়ে দেওয়ার কথা, যে পরীক্ষা ব্যবস্থার ফিল্টার সিস্টেম। যবে থেকে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে অনলাইন এক্সামিনেশন পদ্ধতি চালু হচ্ছে। তো সবাই সেখানে নানা কারণে 80 থেকে 90% নাম্বার পাচ্ছে। তাহলে পরীক্ষা ব্যবস্থার ফিল্টার সিস্টেম কোথায়? সেখান থেকে দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাসের অবাঞ্ছনীয়তা। এর থেকে আমি হরপ করে বলতে পারি যে অনলাইন ক্লাস কিন্তু খুবই খারাপ হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাপনের জন্য। তাই অফলাইন ক্লাস অনলাইনের থেকে বেশি কার্যকরী। নমস্কার। থ্যাংক ইউ শীর্ষক। যান্ত্রিক গোলযোগ কাটিয়েই আমরা আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলব এই প্রতিযোগিতাকে। মেধাশ্রী তৈরি হয়ে গেছে, মেধাশ্রী সেনগুপ্ত, ফিজিওলজি অনার্স 5th সেমেস্টারের মেধাশ্রী সেনগুপ্ত। তোমার সময় শুরু করছি এখন। একটু কথা বলো আগে। বলো। একদম একদম পরিষ্কার শোনা যাচ্ছে। শুরু করো মেধাশ্রী, সময় শুরু করছি এখন। A very good afternoon to my respected teachers, my judges, and my fellow students, and my very, very worthy opponents. Today, I, Medhashri Sengupta, would like to say a few words against the topic that offline classes are more fruitful than online classes. If you know about our country's history, about our religion's history, you would know that we had 4 stages of life: Brahmacharya, Grihastha, Vanaprastha, Sannyas. And in Brahmacharya, you had to spend 10 years living with your professors. Can you even tolerate that? Half of you can't even tolerate meeting your professor for 40 hours a week. How are you going to live 8 years with them? And because progress is what brings mankind forward, and that same progress has brought us from caves to apartment complexes, that same progress has been applied to our education system. Because if bonding with our professors were that important, we would be currently living in our professors' houses having this conversation, right? Now, moving on, let me give you reasons why I think that online classes are better than offline classes. Number 1, it's time efficient. I don't have to waste time going to and fro from my house to my professor's house or my college. I don't have to do that. Number 2, it's cost efficient. The amount of money that I have to spend behind my smartphone and my monthly or bi-monthly or annual or mobile recharge is far, far less than the amount of money I spend for my book. Okay, I can get the same book in PDF version for free. So why will I waste my money? Number 3, leniency. If you are making the argument that you can't do good marks in online classes, then that's your fault. You are spending 24 hours in your house. I understand that depression and monotony is a thing, but you can get yourself out of it
You are the one who has to motivate yourself. You have to look in the mirror and be like, what is my reason? Why am I not studying? I can study. I have 24 hours. I'm not going outside. I'm not tired. Then why am I not studying? You need to hold yourself accountable instead of blaming everything other than yourself. Right? Number 4, privacy. Everybody has their own right of privacy, but when you are in class, you don't have any privacy. If you want to ask a question to a professor, but you can't do that in the middle of the class because you have anxiety, you are scared, you wait after class and you will see that your classmates are waiting to eavesdrop and to figure out what you're talking to your professor about. I can talk to my HOD about anything. I have a very nice মেধাশ্রী 3 মিনিট হয়ে গেছে আর 1 মিনিট আছে। And so I go up to him and I talk to him about my issues and he helps me out. But I don't want my classmates to know that, because if I wanted them, then I would have told them myself. Lastly but not least, bullying and peer pressure. Are we going to ignore that we had to sign an anti-bullying disclaimer before, when we took admission in this college? No. Bullying and peer pressure can have psychological trauma. Imagine going to offline classes and meeting your tormentors every day. That's not good for as an educational environment. You will not be educated in that place where you're scared for your life. With that, I rest my case. Online classes are better than offline classes. Thank you. ওকে মেধাশ্রী, থ্যাংক ইউ সো মাচ। তো বেশ ভালোই বলেছো তুমি। এরপরে আমরা পক্ষের বক্তা হিসাবে ডেকে নেব নিশান্ত গুপ্তা, ইংলিশ অনার্স সেমেস্টার 3 স্টুডেন্ট। নিশান্ত গুপ্তা, তোমার সময় শুরু করছি। তোমার সময় শুরু। Am I audible? Yes, audible. Okay, Thank you, Nishant. Start. So, good afternoon to my respected professor and my fellows present here. Today's debate is upon the topic of whether offline classes are better than online classes, and I'm going to put up my views for this statement. But before starting that, I would like to share a small incident. Yesterday, I had an online class of mine. The teacher was teaching us about Wordsworth. Most of you have heard of him. So the teacher was telling about Mother Nature and our surrounding areas. But at that particular time, when she was explaining things, my neighbor's dog started barking out very loud. I tried to move out from that place to find a suitable place to focus on my study. And being a very, I am a very studious person, so I like to focus on what my teachers are teaching. So I tried to move out, but there was a knock on the door and someone has arrived. My mother, being very busy, she asked me to open the door and I had to go to help her. Upon returning, I noticed that the teacher is asking whether we have heard her words or not, but I was unable to do so. But I was unable to explain that I had not got that point. So we see that offline classes, this does not happen in offline classes. The distractions mainly are a major problem. The distractions, I would like to say, we need to move out. There are a lot of surrounding activities going throughout in our area. So we need, and not everyone, each and every student does not have any separate room to study with and focus, which is possible in offline classes. They are in an ambient environment where the students are only focused upon what the teacher is teaching and they are even directly able to clear their views with the teachers. Second thing, I would like to point out that it is not the teachers. It is also a problem for the teachers that they are not able to understand what the body language of a student is. He or they are not able to understand the strengths and weaknesses of a teacher, of a student, and it is a major problem. I would like to refer to one of my friends, Shisho Dey. We noticed that when he tried to speak, there was a lot of network glitches, and due to which there was a problem for him to speak up. So this remains a flaw in the online education. Last but not the least, I would like to say that there remains a problem of the rural people, that if each and every student it is not possible for them to stay within the city limits. Many of them are outside the city areas, so there remains a problem that how they will get access to. নিশান্ত, তোমার 3 মিনিট হয়ে গেছে, 1 মিনিট বাকি আছে। Okay, ma'am.
how they will get access to the network. And I would like to thank Medhashri. She said that in our ancient times, students used to have to go to gurukuls and stay there with the professor. But the professors, those professors that imparted the education which they imparted, was forever in their minds. They remembered it forever. And so keeping in mind the present situation, I would like to say that online classes is suitable for the present situation, but nothing can replace the ambience of offline classes. Thank you. থ্যাংক ইউ নিশান্ত। এরপরে আমরা বিপক্ষের বক্তা হিসেবে পাচ্ছি স্নেহা রায়কে। স্নেহা, জিওগ্রাফি অনার্স 5th সেমিস্টার। স্নেহা, তুমি তৈরি? ইয়েস ম্যাম। স্নেহা রায় ভিডিও অন করো। ঠিক আছে, শুরু করো, তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই আমি এখানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকাদের প্রণাম ও আমার সকল সহ প্রতিযোগী বন্ধু অন্যান্য বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমাদের বক্তব্যের বিষয় বা বিতর্কের বিষয় হলো অফলাইন শিক্ষা অনলাইন শিক্ষা অপেক্ষা বেশি কার্যকরী। তো আমি এর বিপক্ষে বক্তব্য রাখছি। প্রথমেই বলি অনলাইন শিক্ষা কি বা অনলাইন ক্লাস কি। অনলাইন ক্লাস হলো ডিজিটাল পদ্ধতিতে শুধুমাত্র স্মার্টফোন বা কম্পিউটার জাতীয় কোনো যন্ত্রাংশ ব্যবহার করে তার মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেট পরিষেবার সহযোগিতায় আমরা এই অনলাইন ক্লাসকে পরিচালনা করতে পারি। এই ক্লাসের সুবিধার দিক প্রচুর রয়েছে, একটু ভেবে দেখলেই সেগুলোর দিকে আমরা আলোকপাত করতে পারি যে অনলাইন ক্লাসে আমরা অনেক রকম সুবিধা পেতে পারি। অনলাইন ক্লাস আমাদের সব সময় খরচ এবং সময় দুটোই সাশ্রয়ী, কারণ অনলাইন ক্লাসে শিক্ষক বা শিক্ষার্থী কাউকেই সরাসরি কলেজে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, বাড়িতে বসেই করা যাচ্ছে। সুতরাং এতে আমাদের সময়ও অনেক সাশ্রয় হয় এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো মেনটেনেন্স খরচ বা বৈদ্যুতিক খরচ, এই সমস্ত খরচ বা শিক্ষক শিক্ষার্থীর যাতায়াতের খরচ, এগুলো অনেক কম। এগুলো সেই অর্থে হয় না বললেই চলে। এবং যদিও বা ইন্টারনেট পরিষেবার জন্য কিছু মাত্র খরচ আছে, কিন্তু তাও বাকি সমস্ত খরচের তুলনায় অনেক কম। এছাড়াও এই অফলাইন ক্লাসে যেমন আমরা শিক্ষক বা শিক্ষার্থী প্রত্যেকেই উপস্থিত থাকা বাঞ্ছনীয়, কিন্তু অনলাইন ক্লাসের ফলে যে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যারাই যেখানেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, যদি কেউ অসুস্থও হয় সে শুয়েও ক্লাস করতে পারে বা সে তার নিজস্বভাবে সে তার ক্লাসগুলোকে পুরো সময়টা ধরে সে তার ক্লাসকে অ্যাটেন্ড করতে পারে। এবং সব থেকে বড় কথা, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমন আছে যেখানে উপস্থিতি বা অ্যাটেন্ডেন্সের অনেক বাধ্যবাধকতা থাকে, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে যদি কেউ অসুস্থ হয় বা কোনো গুরুত্বপূর্ণ কারণে সে ক্লাসটি অ্যাটেন্ড না করতে পারে, তাহলে সে অফলাইন শিক্ষার ক্ষেত্রে সে সেই সমস্ত ক্লাসে জয়েন করতে পারে না এবং তার অ্যাটেন্ডেন্স কাটা যায়। কিন্তু অনলাইন শিক্ষার ক্ষেত্রে এগুলো হয় না, সেখানে অ্যাটেন্ডেন্স সে ক্লাসে জয়েন করলেই সে অ্যাটেন্ডেন্স পাবে এবং তার ফলে তার অন্য সমস্ত বাধা বিপত্তিও কেটে যায়। এছাড়াও আমরা বলতে পারি যে ড্রেস কোডের বিষয়, অনলাইন ক্লাসে কিন্তু সেই অর্থে কোনো ড্রেস কোডের ব্যবহার নেই, যদি না কোনো শিক্ষা প্রতিষ্ঠান চায়। কিন্তু অফলাইন ক্লাসে আমাদেরকে নির্দিষ্টভাবে পরিপাটি হয়ে যেতে হয়, কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা বাড়িতে যা জামা কাপড় পরে আছি সেই রকম ভাবেই আমরা সেই ক্লাসে বসে করতে পারি। এছাড়া অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারি যে এভাবে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস সবসময় কখনোই মানে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের তুলনায় কোনো অংশেই কম কার্যকরী নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনলাইন থেকে অনেক বেশি কার্যকরী, কারণ অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন পড়াশোনা যেগুলো শিক্ষকদের কাছ থেকে জেনেও বুঝতে পারছে না, বিভিন্ন বাইজুস বেদান্তুর মতো বিভিন্ন লার্নিং অ্যাপের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে এবং পড়া বুঝতে পারছে। যে আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে অনেক ছাত্রছাত্রী যারা গ্রামে থাকে তারা পড়াশুনো করতে পারছে না, এই সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু আমি বলি, কথায় আছে নাইমা মাছে কানা ভাবা ভালো। ছাত্রছাত্রী হচ্ছে আমাদের জীবনের, আমাদের সমাজ ব্যবস্থায় মেরুদণ্ড। সেখানে যদি আমরা 50% ছাত্রছাত্রীকেও যদি আমরা শিক্ষাদান করতে পারি অনলাইন ক্লাসের মাধ্যমে, আমাদের দেশ অগ্রগতির দিকেই এগিয়ে যাবে। এছাড়াও এই করোনা অতিমারির মতো এরকম পরিস্থিতিতে আমাদের একমাত্র সহায়ক হচ্ছে অনলাইন ক্লাস। যে কোনো মুহূর্তে আমরা এখনো যে আমরা এই মিটিংকে বসে আছি, আমরা যে শিক্ষামূলক ক্লাসটি করছি, এইরকম ভাবে আমরা যে বিতর্কে সভায় একটা বসে আছি, এটাও আমরা অনলাইনের দৌলতেই কিন্তু বসে আছি। এবং
এই করোনা পরিস্থিতিতে আমাদের একমাত্র যদি তোমার সময় শেষ, তুমি শেষ করো। হ্যাঁ, এই করোনা পরিস্থিতিতে যদি আমাদের এই শিক্ষার আলো, শিক্ষার প্রদীপ যদি কেউ বহন করে, তা একমাত্র অনলাইন ক্লাস। কারণ অনলাইন ক্লাসে এখন আধুনিক শিক্ষার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ স্নেহা, বেশ সুন্দর করে স্নেহা সবটা দিক ধরেছে। বিচারের ভার তো আমাদের বিচারকদের ওপরেই। আশা করি যারা উপস্থিত আছেন সকলেই আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করছেন এবং তাদেরও মনে মনে নানান রকম বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কথা উঠে আসছে। আমরা ডেকে নেব এইবারে আমাদের পক্ষের বক্তা, বাংলা অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র দীপ্তেন্দু দত্তকে। দীপ্তেন্দু, ইয়েস ম্যাম। তুমি তৈরি? তুমি ভিডিও অন করো। নমস্কার আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে বিষয় নিয়ে ডিবেট, একটি জোরদার বিষয়। অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের থেকে কতটা কার্যকরী। প্রথমে আমি বলতে চাই, আমরা যন্ত্রকে পরিচালনা করছি না, যন্ত্র আমাদের পরিচালনা করছে, এই কথাটার পিছনে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় দ্বিতীয়টাই, যন্ত্রই আমাদের পরিচালনা করছে আর যন্ত্র গোটা দুনিয়াকে গ্রাস করছে। আজ শিক্ষা ব্যবস্থাও তার মধ্যে ঢুকে পড়েছে। কিছু করার নেই, এখানে কাউকে দোষ দেবার নেই। করোনা অতিমারি ফলে সমস্ত কলেজ, স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো বন্ধ, যার ফলে প্রথমে যে অসুবিধার মধ্যে আমরা পড়ছি সেটা হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা। একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে আমরা চলতাম যখন আমরা কলেজে গিয়ে ক্লাস করতাম। সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট রুটিন চলতো আমাদের। কিন্তু হঠাৎ করে লকডাউন, হঠাৎ করে মহামারী সিচুয়েশনে যখন আমরা অনলাইনের মধ্যে পড়ে গেলাম, অনলাইন ক্লাস, অনলাইন পড়াশোনার মধ্যে পড়ে গেলাম, তখন পুরো জিনিসটা কোথাও যেন ওলটপালট হয়ে গেল। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আমরা একটু বড়, কিংবা আমাদের থেকে একটু যারা বড়, তারা কিছুটা হলেও হয়তো মানিয়ে নিয়েছি। কিন্তু যারা সবে স্কুলে ভর্তি হচ্ছে, যারা সবে স্কুল শুরু করছে, একদম ছোট বাচ্চা, তাদের দিকটা আমাদের কিন্তু ভেবে দেখতে হয়। তারা কিন্তু অনলাইন পড়াশোনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আমরা ছোটবেলা থেকে অফলাইন পড়াশোনা করে স্কুলে গিয়ে তারপর কলেজে ঢুকেছি, তখন এই অনলাইন পড়াশোনা। কিন্তু যারা এখন সবে মাত্র স্কুলে ভর্তি হচ্ছে, তারা কিন্তু এই অনলাইনের মাধ্যমেই নিজেদের পড়াশোনাটাকে শুরু করছে। ফলে সেরকম যে 8-5টা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করবে, খেলা করবে, স্কুলে গিয়ে টিফিন ভাগাভাগি করে খাবে, সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের কিন্তু বোরনেস চলে আসছে। দ্বিতীয়ত, সামনাসামনি যখন টিচার স্টুডেন্টের মধ্যে পড়াশোনা বা কথাবার্তা আদান প্রদান হচ্ছে, সেটা কিন্তু একটা দারুণ সুবিধে। একজন রক্ত মাংসের মানুষের জায়গা কিন্তু কখনোই একটা যন্ত্র নিতে পারে না। আমার আগের বিপক্ষের বক্তাকে আমি মনে করিয়ে দিতে চাই, সরকার হয়তো ঠিকই সুবিধে দিয়েছে, গ্রামগঞ্জে হয়তো ট্যাব, ল্যাপটপ, ফোন অনেক কিছুই দিচ্ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে তারা দিয়েই কিন্তু খালাস। তারা কিন্তু প্রতি মাসে মাসে জিও বা যে কোনো লাইনের রিচার্জ কিন্তু তারা করিয়ে দিচ্ছে না। সেটা কিন্তু তাকে নিজের গ্যাট থেকে খরচা করতে হচ্ছে। সে কারণে আমি বলবো, শুধুমাত্র কাজ সারার জন্য এইটুকু কাজ করা উচিত নয়। সে যদি চাইতো তাহলে সবাইকে প্রতি মাসে যেরকম টাকা দিচ্ছে সেরকম মানে রিচার্জও করিয়ে দিতে পারত। সেটা কিন্তু দরকার ছিল, সেটা হয়নি। যাই হোক, এবার আমি বলতে চাই যে এটা যে প্রতিটা স্যার ম্যাডাম আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন ঠিক, কিন্তু তারা অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে। আজকের এই অনুষ্ঠান সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। ডিবেট অনুষ্ঠান আমি যতদিন জানি প্রতিটা কিন্তু স্টেজে বা অফলাইন, অর্থাৎ সেখানে কিন্তু হওয়াটা উচিত। দ্বিতীয়, এবং তারপরে আসি নার্ভ। এতক্ষণ আমাদের চোখ দিয়ে তাকিয়ে থাকতে হচ্ছে ক্লাস, পরপর 2-3টে ক্লাস, 4টে ক্লাস কোনো সময়। তখন কিন্তু কান, আমরা যখন হেডফোন ইউজ করছি, কন্টিনিউ হেডফোন ইউজ করার ফলে আমাদের কান এবং তার সাথে চোখ, তার সঙ্গে মাথা, সবকিছু কিন্তু নার্ভের একটা প্রবলেম আমাদের কিন্তু চলে আসছে। সে কারণে যারা বিপক্ষে বলেছেন তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, অফলাইন ক্লাস যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন কিন্তু তার ধারে পাশে নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিকই অনলাইনের দরকার আছে, কিন্তু
পড়াশোনা যেটা আসল জিনিস, নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটা আমাদের রোজ কলেজে গিয়ে রোজ স্কুলে গিয়ে ক্লাস করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, সেখানে কিন্তু এভরিডে এরকম অনলাইন ক্লাস করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। তো আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কলেজ ক্যাম্পাসগুলো চালু হোক, স্কুল খোলা হোক, এটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ দীপ্তেন্দু, তুমি ভালোভাবে নিজের বক্তব্য পেশ করেছো। আর একজন বক্তা আমাদের বাকি, এবং প্রত্যেক ছাত্রছাত্রী সময় সদ্ব্যবহার করেই এগোচ্ছে, সে বিচারকরা অবশ্যই করছেন। আমরা আজিজুল হালদারকে ডেকে নেব। ম্যাথমেটিক্স শোনা যাচ্ছে? 6 সেমেস্টারের আজিজুল হালদার, তুমি ভিডিওটা একটু ঠিক করে নাও, একটু সোজা করে নাও। এইবার ঠিক আছে, কথা বলো একটু। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। আজকের আমাদের যে বিতর্কের বিষয়, সেখানে অনলাইনের কি কি সুবিধা অসুবিধা হেন অনেকে অনেক কথা বলে গেল, কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে হঠাৎ করে অনলাইন শিক্ষা ব্যবস্থা কেন প্রাসঙ্গিক হয়ে উঠল? কি দরকার ছিল অনলাইন শিক্ষা ব্যবস্থাটাকে অফলাইনের সমতুল্য করে তোলার? প্রশ্নই কেন বাইরে? হঠাৎ করে করোনার কারণে সারা বিশ্বব্যাপী যে লকডাউন এবং তারপরে একে অপরের সাথে যে যোগাযোগ বিচ্ছিন্নতা, সেখানে সমস্ত কিছু বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সমস্ত কিছু বন্ধ। হঠাৎ করে দিশেহারা হয়ে গেলাম আমরা, কি হবে এবার? আর কি আমাদের পড়াশোনার জগৎটাকে কি আর ফিরে পাবো না? সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে গতি আনলো অনলাইন ব্যবস্থাপনা। তাছাড়া আমাদের তো উপায় ছিল না। আমাদের একজন টিচারের কাছে গিয়ে এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা তো পড়াশোনা করতে পারি না, সেখানে আমাদের অনলাইন ছাড়ার উপায় কি? অনেকে এখানে বলে গেল গ্রামের ছেলেদের যে সমস্যা, তাদের সত্যি অর্থে যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে, কিন্তু আরো সমস্যা হতো তো। আমার মতো একটা গ্রামের ছেলে সুন্দরবনে বসে কলকাতার একটা কলেজে করতে পারতো না, তার অবশ্যই করে এখানে অনলাইন না যাক। শীর্ষ বলে গেল যে এখনকার ডিকশনারির পরিবর্তে আমরা কেন গুগলকে বা গুগলের মতো জিনিসকে বেছে নিচ্ছি? আমাদের একটাই কারণ, পৃথিবী এগিয়ে চলেছে, আমাদের এগোতে হবে, না হলে আমরা বিষ বা জলে পড়ে থাকবো। তার জন্য আমাদের সময় উপযোগী যে পরিষেবা, সেটাকে আমাদের বেছে নিতে হবে, না হলে তো আমরা পিছিয়ে পড়ে যাব। অবশ্যই করে আমরা কখনোই বলবো না যে এমনি সাধারণ পরিস্থিতিতে অফলাইন শিক্ষা ব্যবস্থা মতো অনলাইনও তার সমতুল্য। আমরা পরিস্থিতির সঙ্গে দাঁড়িয়ে আশা করি আমাদের যে বিচারক বা আমাদের যারাই বিষয় নির্বাচন করেছে, তারা পরিস্থিতির ওপর বিবেচনা করে আজকের অনলাইনকে গুরুত্ব দিচ্ছে। তাই পরিস্থিতি বিচার করলে অবশ্যই করে অনলাইন ছাড়া আমাদের এই মুহূর্তে উপায় নেই, এবং আমাদের মানে একেবারে কিছু হচ্ছিল না যেখানে, সেখানে অনলাইনটা এসে খানিকটা গতি দিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাটা মোটামুটি একটা রেখেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ আজিজুল। সবাই সুন্দরভাবে তোমরা তোমাদের বক্তব্য শেষ করেছো। বিচারক মহাশয়দের অনুমতি নিয়ে বিতর্কের নিয়ম অনুযায়ী আপনারা যে নিয়মাবলী পাঠিয়েছিলেন, সেই নিয়মাবলী দেখে আমরা প্রথম বক্তাকে, সে তো কাউর যুক্তি খণ্ডন করার সুযোগ বা সময় এখনো পাইনি, নিয়ম অনুযায়ী তাহলে স্যার এবং সুপর্ণা ম্যাডাম আছেন, শ্যামশ্রী ম্যাডাম, আমি তিনজনের অনুমতি নিয়ে তাহলে আসিফুজ্জামানকে আর 1 মিনিট বলতে বলছি। হ্যাঁ, ও আরো 1 মিনিট বলবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সুপর্ণা। শোনা যাচ্ছে। আসিফুজ্জামান, তুমি 1 মিনিট সময় পাবে, ঠিক 1 মিনিট।
দাঁড়াও শুরু দাঁড়াও, একটু সময়টা শুরু করি, একটু দাঁড়াও, শুরু করো। হ্যাঁ মানে অনেকেই বললেন, এবার অনেকটা পয়েন্ট উঠে আসছে, সবটা বলা সম্ভব নয়। আমি একটা জিনিস বলতে চাই। একজন বিভক্তের বক্তা বললেন যে বাইজুস লার্নিং অ্যাপে পড়াশোনা, বাইজুস লার্নিং অ্যাপের রেজিস্টার ফিসটা কত? 5,000 টাকা প্রি প্রাইমারি। আচ্ছা, এইটা গেল। দুজন পক্ষে বলতে গিয়ে টেকনিক্যাল গ্লিচ ধরা পড়লো। আমি চাই না তারা টেকনিক্যাল গ্লিচ ধরা পড়ুক, তারা আসুক অফলাইন ক্যাম্পাসেই বসুক, তাদের যেন এই সমস্যা না হয়। আমি এখানে একজন স্যার আছেন অরুণাভ স্যার, ওনার আন্ডারে আমি একটা কাজ করছিলাম, প্রজেক্ট অনলাইন টিউশন। তো সেখানেই একজন পুরুলিয়া থেকে আমাকে বলেছিল, দাদা আমাদের ক্লাসটা তাড়াতাড়ি নেবেন, আমাদের টেকনিক্যাল প্রবলেম হয় এবং নেটওয়ার্ক ইস্যু থাকে, আমরা ক্লাস করতে পারি না। তো এটাই দেখা যাচ্ছে। আর একজন বললো, হ্যাঁ আমরা সবাই বেশি টাকা খরচ করি মোবাইলের পিছনে। আমি বলছি, যার বাড়িতে ফোন করার জন্য পাশের বাড়ি যায়, সে টাকাটা কোত্থেকে পাবে? আর আমরা সবাই বলতো আমাদের দিয়ে বিচার করছি। আমি চাইছি যে আমাদের নিচে যাদের একটা শিশুর মনস্তত্ত্ব বিকাশের জন্য পারিপার্শ্বিক পরিবেশ দরকার, তারা পাচ্ছে কি? আমি সেইটা জিজ্ঞেস করতে যাচ্ছি। আর প্রফেসরদের সঙ্গে সম্পর্ক, প্রফেসরের বাড়ি যেতে বলছি না, ইন্টারাকশনের কথাটা বলছি। একটা ছাত্রের সাথে একটা শিক্ষকের যদি ইন্টারাকশন না হয়, সে বেড়ে উঠবে কি করে? তার পারিপার্শ্বিক মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা বাড়বে কি করে? আমি সেই প্রশ্নটা রাখতে চাইছি না। আর একজন বললেন যে অগ্রগতি হচ্ছে, তাহলে ভ্যাকসিনেশনটা সবাই পাচ্ছে না কেন? বৈজ্ঞানিক অগ্রগতি যদি দ্রুত হয়, তাহলে ভ্যাকসিনেশনটা তাড়াতাড়ি পাওয়া দরকার ছিল। তোমার 1 মিনিট সময় শেষ। হ্যাঁ, আনুয়ারিক ছিল কিন্তু হলো না। সবাইকে ধন্যবাদ। ফিরিয়ে দিক সবুজ ঘাস, আমরা চাই অফলাইন ক্যাম্পাস। পক্ষে 5 জন বলেছে আমাদের মধ্যে আসিফুর জামান, জয়দীপ, শীর্ষ, নিশান্ত এবং দীপ্তেন্দু। আর বিপক্ষে বলেছে ধ্রুব, স্বপ্ননীল, মেধাশ্রী, স্নেহা এবং আজিজুল। 10 জন ছাত্রছাত্রীকেই আমাদের ডিবেট প্রতিযোগিতার তরফ থেকে, বিতর্ক প্রতিযোগিতার তরফ থেকে শুভেচ্ছা জানাই আরেকবার। তোমরা এবার শান্ত হয়ে শোনো যে বিচারক মহাশয়ারা আমাদের কি বলছেন। তোমাদের কথাগুলো শুনে তাদের কি মনে হচ্ছে। আমি প্রথমেই অনুরোধ করব বরিষ্ঠ অধ্যাপক শ্রীযুক্ত অরুণাভ সুপর্ণা ম্যাডাম বলুক। বেশ, শ্যামাশ্রী ম্যাডাম। ঠিক আছে, তাহলে আগে সুপর্ণা ম্যাডামকেই আমি অনুরোধ করছি, অধ্যাপিকা সুপর্ণা পাল মহাশয়, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। সুপর্ণা ম্যাডাম প্লিজ। হ্যাঁ, ভালো লাগলো, সবাই সুন্দরভাবে নিজেদের বক্তব্য বলেছে। যা যা প্র্যাকটিক্যাল প্রবলেম দুদিকেই হয় সেটা সবাই সুন্দর করে তুলে ধরেছে। যদিও মানে মানে ওরা যেটা ফেস করছে ওরা সেটাই মূলত বলেছে, যদিও তাদের সঙ্গে কেউ কেউ বাচ্চাদের কথাও বলেছে। এইটা একটা বড় ব্যাপার আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে মানে একটা মানে আমাদের কলেজে যারা পড়ছে তারা তো সবাই 18+, তারা তার আগের পুরো যেটা মানে সময়টা তারা অফলাইনেই পড়াশোনা করে এসেছে। তো সেজন্য তাদের পক্ষে বোঝাটা সম্ভব, বা মানে তারা অ্যাডজাস্ট করে নেওয়াটাও সম্ভব। একটা 18 বছরের বা 19 বছরের ছেলে মেয়ের পক্ষে নতুন সিচুয়েশনের সঙ্গে তারা অ্যাডাপ্ট করে নিয়েছে বা নিজেকে মানাতে বাধ্য হয়েছে। একটা হায়ার এডুকেশনে এসে তাকে পড়াশোনাটা করতে হবে, এইটা যখন মনের মধ্যে থাকে তখন তাকে অনলাইনেও অ্যাডাপ্টেশনটা করে নিতে হয় পড়াশোনার জন্য। কিন্তু এই অ্যাডাপ্টেশনের দায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে থাকে না। মানে তারা কিন্তু এই মানে এই বোধটা তাদের থাকে না যে আমাকে এইভাবে পড়াশোনা করে যেতেই হবে, অ্যাডাপ্টেশনটা আমাকে করে যেতেই হবে। এবং সেটা ঘরে ঘরে বিভিন্ন যাদের বাড়িতে বাচ্চা আছে বা আশেপাশে বাচ্চা আছে তারা খুব ভালোভাবেই এটা ফেস করছে। এবং একটা হচ্ছে যে কনসেন্ট্রেশন মানে একটা ফিজিক্যাল ক্লাসে না একটা কনসেন্ট্রেশন রাখাটা যদি কেউ চায়, মানে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করে টিচারের ট্রেনিং এর উপর, টিচার কিরকম পড়াচ্ছে, কিরকম বোর্ড ওয়ার্ক করছে, এবং স্টুডেন্ট যারা সামনে রয়েছে তারা ঠিকঠাক ভাবে, যদি ভালো লাগছে ঠিকভাবে করতে পারছে, বা ভালো না লাগলেও সে হয়তো খুব বেশি মানে সরে যেতে পারছে না। যেটা অনলাইন ক্লাসে এই মোটিভেশনটা কতজন স্টুডেন্টের থাকে যে একটা 1 ঘন্টার ক্লাস আমাকে পুরোটা মন দিয়ে শুনতে হবে। তবে হ্যাঁ, সেখানে কিছু সুবিধা অসুবিধা আছে। রেকর্ডিং এর কথা অনেকে বলেছে, হ্যাঁ রেকর্ডিং করে রাখা যায়, ইচ্ছা মতো শোনা যায়। তবে আমরা যদি শিক্ষাটাকে শারীরিক মানসিক বিকাশ দুরকম দিক থেকে দেখি, অবভিয়াসলি শিক্ষা তো শুধু
মানে মানে শুধুমাত্র পড়াশোনাটা শুধু তো আমাদের মানসিক বিকাশ সে সাহায্য করে এটুকু তো নয়, আমরা ক্যাম্পাসে গিয়ে যেটা পাই সেটা হচ্ছে শারীরিক বিকাশটাও আমাদের ঘটে। মানে যে ক্ষেত্রে আমাদের ইন্টারাকশনটা ভালো হয়, আমাদের যাতায়াতটা হয়, হ্যাঁ যাতায়াত বন্ধ সেখানে সুযোগটা কম, কিন্তু মানে ফিজিক্যাল দৌড়াদৌড়ি করার যে গিয়ে ক্লাস করার যে ফ্লেভারটা বা যে সেন্সটা সেটা সত্যি কথাই মানে এখনকার দিনে মানে এই সময় স্টুডেন্টদের কথা ভাবলে সত্যি কষ্ট লাগছে, আমাদেরও ভীষণ কষ্ট লাগছে। মানে আমরাও পেরে উঠছি না মানে এইভাবে। যদি আমার তো মনে হয় আমার সমস্ত কলিগরাই একই কথা বলবে, মানে সমস্ত টিচাররাই একই কথা বলবে যে আমাদেরও আর ভালো লাগছে না। সুতরাং এগেনস্টে মানে মোশনের এগেনস্টে অবভিয়াসলি যুক্তি দিয়ে খুব সুন্দরভাবে সবাই বলেছে, খুব ভালোভাবে বলেছে, সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেছে। আমার তো ভাল লাগলো যে ওরা এত চিন্তা ভাবনা করে কথাগুলো বলেছে, কিন্তু অবভিয়াসলি দুটোকেই আমার মনে হয় দরকার। মানে এখন কমপ্লিটলি অফলাইন করেও আমাদের যেমন চলবে না, কমপ্লিটলি অনলাইন করেও আমাদের চলবে না। মানে অফলাইনে অবভিয়াসলি ফিজিক্যাল ক্লাস হওয়ার দরকার, এবং ওই অনলাইনের যে কন্টেন্ট অনলাইনে যে আমরা রাখতে পারছি, ডিজিটাল মোডে থাকছে, শেয়ারিং অফ পিডিএফস হচ্ছে, এগুলো কিন্তু একটা এক্সট্রা রিসোর্স হিসাবে স্টুডেন্টদের কাছে চলে এসেছে, যেটা হয়তো প্রত্যেকে ব্যবহার করতো না। মানে এই সিচুয়েশনের আগে কিন্তু সকলে এটা ব্যবহার করতো না, কিন্তু এখন কিন্তু সকলেই প্রায় ব্যবহার করছে। সুতরাং ওটা একটা অল্টারনেটিভ, মানে ব্লেন্ডেড মোডটা নট ব্যাড, ব্লেন্ডেড মোডটা অবভিয়াসলি আমার মনে হয় ফিউচার হচ্ছে ব্লেন্ডেড মোড, এটা আমার মনে হয়। যেভাবে আমাদের স্টুডেন্টদের বক্তব্য আমার খুবই ভালো লেগেছে। মানে পরিস্থিতির বিচারে এখন আমাদের অনলাইন করতে হচ্ছে, কিন্তু আমরা কোনোটাকেই বোধহয় ছেড়ে দিতে পারবো না। অফলাইন তো ছাড়তে পারবোই না, অনলাইনকেও মনে হয় পুরোপুরি ছাড়তে পারবো না। মানে এটা আমাদের ইনকর্পোরেট করে নিতে হবে আমাদের সিস্টেমের মধ্যে, বোথ দ্য সিস্টেম, আমার তো তাই মনে হয়। এবং আমি তো খুব মিস করছি কলেজের ক্যাম্পাস, স্টুডেন্ট ইন্টারাকশন। এখন যারা থার্ড সেম পড়ছে তাদের আমরা ফার্স্ট সেম থেকেই দেখিনি, মানে ওদেরকে আমরা সরাসরি আমরা চোখেই দেখিনি, তাদের মুখগুলো কেমন, মানে তারা কিভাবে রিয়াক্ট করে। মানে এই যে কম্পিটিশনস গুলো হচ্ছে, সেই কম্পিটিশনস গুলোতে আমরা যেরকম ইনভলভ হই ফিজিক্যালি, এই পুরো ব্যাপারটাই খুব মিস করছি আমরা এবছর কেন গত বছর থেকেই মিস করছি। এই বলার আর কি, এমনি ঠিকই আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ অধ্যাপিকা সুপর্ণা পাল মহাশয়া। আমি আশা করি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের অনেক সমৃদ্ধ করবে। আমরা এবারে চলে যাব, আমরা দুজনে আমাদের কাছে রয়েছেন অধ্যাপক অরুণাভ মিশ্র মহাশয় এবং অধ্যাপিকা শ্যামশ্রী বসু। আপনারা দুজনেই যদি অল্প করে কিছু বলেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য, আমি অনুরোধ করছি। প্রথমে কে বলবেন? হ্যালো, শ্যামশ্রী। সুপর্ণা বোধহয় আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ সুপর্ণা দি বলুন। না আমি আর কিছু বলবো না, বলার কি আর আছে, বলার কিছু আছে। শ্যামশ্রী, ইংরাজির অধ্যাপিকা শ্যামশ্রী বসু, আমি অনুরোধ জানাই আপনাকে বক্তব্য রাখার। 2019 সালে কেমন লাগলো? 2019 সালে যখন ডিবেটটা হয়েছিল আমি ওটা তখন কোঅর্ডিনেট করেছিলাম, এবং মধুমিতা দি তখনও কনভিনার ছিলেন। তো সেই সময় মানে আমার প্রথম কথা খুব ভালো লাগে, পার্টিসিপেন্ট তারা এইবারও বলেছে, মেধাশ্রী আর আজিজুল। সো ওটা আমার ভীষণ ভালো লাগলো প্রথম কথা। এখনো ওই ডিবেটের প্রতি ওদের ভালোবাসা বা প্যাশনটা এখনো আছে। আর এই ধরনের বিতর্ক মানে যেটার মানে কোনো as such নিট রেজলিউশন হয় না। এই অফলাইন অনলাইন দ্বন্দ্বটা আগে হয়তো 1 বছর আগে সেইভাবে আমরা কনসেপচুয়ালাইজ করতেই পারতাম না, কিন্তু এখন এটা একটা মানে ইটস এ পার্ট অফ আওয়ার নিউ রিয়ালিটি। তো সেটা যেটা সুপর্ণাদি বললো, স্টুডেন্টরা সেটা যতটা ভালো ন্যাভিগেট করতে পারছে এবং তারা যতটা প্রবলেমটা বুঝতে পারছে,
আমরা হয়তো অতটা বুঝতে পারিনি ইনিশিয়ালি, কিন্তু আমরা অ্যাজ টিচার্স আমাদেরও উই হ্যাভ আ সেট অফ প্রবলেমস, যেটা আমরা কোনোদিন এইভাবে মানে ট্রেডিশনাল মোডের বাইরে গিয়ে আমাদের লেসন প্ল্যান বলুন বা যে কোনো রকম আমাদের যে মেথডোলজি দিয়ে আমরা পড়াই সেগুলো আমরা এইভাবে কোনোদিনই ভাবিনি, কিন্তু সেটা ভাবছি এবং ভাবতে হচ্ছে, এবং পুরোটা যে খুব খারাপ লাগছে তা নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন ক্লাস শুরু হয় বা এখনো যে তোমরা বলছিলে পার্টিসিপেন্টরা প্রথমেই সবাই জিজ্ঞেস করছে এম আই অডিবল, এম আই ভিজিবল, তো কোথাও না কোথাও ওই একটা হিউম্যান কানেকশন আমরা সবাই চাই। তো সেটা অনলাইন মোডে গিয়ে কোথাও গিয়ে সেটা একটা সংকট এসে যায় মাঝে মধ্যে, যে ক্যামেরা অফ হয়ে যায় অ্যান্ড মাইক্রোফোন মিউট করে দিলে তখন ক্লাসের যে মানে কি বলবো ক্লাসের যে ড্রাইভার সিটে যে টিচার আছে সেটা বোঝা যায় না, এবং সেটা অনেক সময় স্টুডেন্টরা লাইসেন্স নেয়, পুরোটা তাদের ব্লেম করি না, কারণ হ্যাঁ অনেকটা এক্সটেন্ডেড টাইম ফেস টাইম যেটাকে বলে ওরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, হয়তো ভালো লাগে না। বিশেষ করে যেটা সুপর্ণাদি বললো, স্পিকারদের মধ্যেও 2-3 জন বলেছে যে একদম প্রেপারেটরি স্কুল যারা তাদের এই অফলাইন মোড অফ টিচিং লার্নিংটা ভীষণ ক্রুশিয়াল টু দেয়ার মেন্টাল ডেভেলপমেন্ট, সেটা তারা পাচ্ছে না। তো এবং সেখানে তাদের মা বাবাদেরও গ্রুমিং করতে হচ্ছে তাদের, তো ওই হোম স্কুলিং ব্যাপারটা তাদের এখন করতে হচ্ছে, সেটা কতটা লং টার্মে কতটা তাদের হেল্প করবে সেটা উই ডোন্ট নো অ্যাজ ইয়েট। তো প্রত্যেকটা প্রবলেমই মানে অনেক রকম কি বলবো চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তো বাট দেন আমার মনে হয় এটা তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, উই উইল অল সামহাউ মানে আমরা পেরেছি তো কিছুটা এই প্যান্ডেমিক এর মধ্যে স্টে ইন টাচ, হয়তো এর পরেও পারবো। এবং হ্যাঁ ব্লেন্ডেড লার্নিং যেটা এখানে সন্দীপ দা এখানে একটা মেসেজ করেছে, ব্লেন্ডেড লার্নিং ইজ ডেফিনেটলি দ্য ওয়ে টু দ্য ফিউচার অ্যাজ সাচ, কিন্তু এই গেটওয়ে অফ লার্নিং এটা যে এক্সটেন্ড হয়ে যাচ্ছে এটা সব থেকে পজিটিভ ব্যাপার, এবং এটা আমাদেরকেও এম্পাওয়ার করছে অ্যাজ টিচার্স, তোমাদেরকে তো অবশ্যই অ্যাজ স্টুডেন্টস। আর কিছু বলার নেই, সবাই মোটামুটি ভালো বলেছো, কিন্তু রেপার্টালের দিকটা তোমরা যদি ইন্টার কলেজ ডিবেটের দিকে যাও কোনোদিন আরেকটু স্ট্রং হতে হবে, ব্যাস এইটুকু। হ্যাঁ সেইটা প্রায় খুব কমই একজন একমাত্র করেছে, কমই হয়েছে, একজন তো করেই নি, মানে পরের সেকেন্ড জন যে জয়দীপ নাকি ও তো করেই পার্টটা ফাঁকাই রেখেছে, জয়দীপ রয়। ঠিক আছে, থ্যাংক ইউ শ্যামশ্রী, অধ্যাপিকা শ্যামশ্রী বসু, ইংরেজি বিভাগ। আমরা এবারে চলে যাব আমাদের ভূগোল বিভাগের বরিষ্ঠ অধ্যাপক শ্রীযুক্ত অরুণাভ মিশ্র মহাশয়ের কাছে। আপনি বলুন। হ্যাঁ, সকলের বক্তব্য খুবই সবাই সুন্দরভাবে উপস্থাপনা করেছে। আমি প্রথমে একটু সমালোচনামূলক বিষয় নিয়ে বলি যে পক্ষে এবং বিপক্ষে যারা বলেছো তারা আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে বক্তব্য রাখলে সেই বক্তব্য উপস্থাপনা অত্যন্ত সুন্দর, পয়েন্টসগুলো সুন্দর। স্যার এক মিনিট একটু স্যার, হ্যাঁ শ্যামাশ্রী একটু মিউট করলে ভালো হয়, স্যারের বক্তব্য শোনা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ শ্যামাশ্রী। হ্যাঁ স্যার, কিন্তু যেটা এইমাত্র মধুমিতা ম্যাডাম বললেন বা দেবলীনা সুস্মিতা ম্যাডাম বললেন যে ইন্টার কলেজ কম্পিটিশনের ক্ষেত্রে যে আরো বড় প্রতিযোগিতা, সেই বড় প্রতিযোগিতার জন্য তোমাদের উপস্থাপনার যে ভঙ্গি, ভয়েস মডুলেশন এবং রেবুটাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ঘাটতি কিন্তু রয়েছে। আমার মনে হয় এই বিষয়টা তোমাদের চর্চা বোধহয় একটু কম ছিল, তবুও তোমরা আরো নিজেদের তৈরি করে নিতে পারবে। বিষয়বস্তু সম্বন্ধে সুপর্ণা ম্যাডাম এবং শ্যামাশ্রী ম্যাডাম যা বললেন এর বাইরে আর কোনো কিছু কথা বলা নেই। আমি অন্তত ব্যক্তিগতভাবে একটা জিনিসই মনে করি যে ছাত্র জীবনের যে সুখ স্মৃতি এবং যে ছাত্র জীবন, এই জীবনটা কিন্তু ভবিষ্যতে কর্মব্যস্তময় জীবনে আর পাওয়া যায় না। এই ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে সহজ রসিকতা, বন্ধুদের সঙ্গে মেলামেশা, শিক্ষকদের সঙ্গে প্রাণ খুলে ইন্টারঅ্যাকশন, তার যে একটা মনস্তাত্ত্বিক দিক আছে সেটা কিন্তু
শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যা ছাড়াও তার থেকে অনেক বড় অনেক কিছু আমরা শিখি। বন্ধুদের সঙ্গে ইন্টারাকশনে, শিক্ষকদের সঙ্গে ইন্টারাকশনে অনেক কিছু কথা আমরা শিখি, যা এই যন্ত্রময় জীবন অনলাইন টিচিং এর মধ্যে সেটা কিন্তু আমরা পাই না। আর ছাত্র জীবনে শুধু তো পড়াশোনা মানে নিরস পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে মজা রয়েছে, গল্পের ছলে অনেক কিছু শেখার বিষয় রয়েছে, আড্ডার ছলে আমরা বহু কিছু শিখি, যেগুলো অফলাইন ছাড়া কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু বাস্তব। হয়তো এটা ঠিক, দীর্ঘদিনের অফলাইনের অভিজ্ঞতাতে আমাদের ওই কথাগুলো মনে হচ্ছে, হয়তো ভবিষ্যৎ জীবন ব্লেন্ডিং মোড, সেটাও ঠিক, সেও আমাদের মেনে নিতে হবে। কিন্তু মনে হচ্ছে না কি কোথাও যেন আমরা একটু যন্ত্র হয়ে পড়ছি, একদম কোথাও যেন কোথাও হাসি নেই, কোথাও প্রাণ খুলে স্বতঃস্ফূর্ততা নেই আমাদের মধ্যে। এই জিনিসটা বোধহয় অফলাইনে হতো না। ক্লাসের শেষে ছাত্রদের সঙ্গে যখন কলেজ ছুটি হয়ে যায়, ছাত্রদের সঙ্গে মজার বিষয় আলোচনা করতে করতে কত কিছু পড়াশোনার বিষয় আলোচনা হয়। কখনো দুকলি গান আমিও গেয়ে ফেলি, কখনো ছাত্ররা একটা আবৃত্তি করে ফেলে। এই যে পাওনাগুলো, এই পাওনাগুলো কিন্তু তোমাদের মধ্যে যে ভেতরের গুণগুলো, সেই গুণগুলোকে প্রকাশ করার চেষ্টা করে, যেগুলোর অভাব কিন্তু খুব বোধ করছি আমরা প্রত্যেকেই, হয়তো তোমরা, আমরা প্রত্যেকেই। আর সাইকোলজিক্যাল যে দিকটা রয়েছে, যে তোমাদের এই বয়সে বা স্কুলে যারা পড়ে তাদের ওই বয়সে বন্ধুদের সঙ্গে মেলামেশার বা একই বয়সীদের সঙ্গে মেলামেশার যে একটা সাইকোলজিক্যাল দিক আছে, সেটাকেও আমরা এড়াতে পারি না। দুটো বিষয়ই আমাদের মেনে নিতে হচ্ছে, মেনে নিতে হবে, পরিস্থিতির সঙ্গে আমাদের সবসময় মানিয়ে চলতে হবে, এটা ঠিক। কিন্তু যেন কোথাও একটু সুর কেটে যাচ্ছে, সেটাই আমাদের মনে হয়। তোমাদের প্রত্যেকেরই একটা একাকিত্ব বোধ আসছে, আমাদেরও একাকিত্ব বোধ আসছে, এবং অনলাইন মোডে অনেক কিছু সুযোগ নেওয়ার ব্যাপারগুলো এসে যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে, হয়তো আমাদের শিক্ষকদের মধ্যেও এসে যাচ্ছে। হয়তো আমরা নেটওয়ার্কের দোষারোপ দিচ্ছি, হয়তো আমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছি বলে অনেক কিছু সুযোগ খোঁজার চেষ্টা করছি। সমস্ত কিছু বিষয় আসছে, সেগুলো হয়তো সমস্ত পরিস্থিতির ফল। কিন্তু সব মিলিয়ে অফলাইন ক্লাসে ছাত্র এবং শিক্ষকদের যে মানসিকতা, উৎকর্ষতা, সেই উৎকর্ষতা কিন্তু আমরা অফলাইন মোড ছাড়া একদমই পাবো না। তোমরা সবাই ভাবনা চিন্তা যে করেছো, সেই ভাবনা চিন্তা অত্যন্ত সুন্দর। তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আরো ভালোভাবে তৈরি হও এবং ভবিষ্যতে তোমরা তোমাদের বক্তব্যকে আরো জোরালোভাবে উপস্থাপিত করতে পারবে, সেই আশাও রাখি। থ্যাংক ইউ সুস্মিতা। থ্যাংক ইউ স্যার। দুকলি গান আমরাও শুনতে পারতাম ঠিকই, সেই রকম একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সেরকম একটা মেলামেশার খোলামেলা বাতাবরণ সবাই চাই। তবে আজকে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালোভাবে সবটা বলতে চেষ্টা করেছে আমার মনে হয়। এরপর তো আপনাদের দিক থেকে যা আসবে, যে রেজাল্টই হোক না কেন, আমরা মনে করছি ডিবেট ক্লাবের পক্ষ থেকে বা সব ছাত্র শিক্ষক শিক্ষিকাই আমরা এটা মনে করি, ছাত্রছাত্রীরা একেবারেই হতাশ হয়ে পড়ার মতো কিছু হয়নি। তোমরা বলেছো, স্যার ম্যাডামরা বললেন, এটাই তো অনেক, যে তোমরা বলতে পেরেছো, তোমরা এগিয়ে এসেছো। আমরা আর অনুরোধ, এখানে আমাদের সুপর্ণা কিছু বলবেন? না না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু, হ্যাঁ, আমি অনুরোধ করব স্টুডেন্ট অ্যাক্টিভিটি সাব কমিটির আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপিকা মধুমিতা দাশগুপ্তা মহাশয়কে অল্প কিছু বলার জন্য। আমি খুবই আনন্দ পেয়েছি যে আমাদের এতগুলো ছাত্র, এবার অনেক বেশি কম্পিটিটরস আমাদের সব ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেট করেছে, এবং এক একজন যেভাবে বলছিল, আমি যখন যেটা শুনছি তখন মনে হচ্ছে আমি বোধহয় ওই মতটাই ফলো করি। কখন আমি ফর দ্য মোশন, কখন আমি এগেনস্ট এর মত, মানে নিজের মতটা হারিয়ে যাচ্ছে আর কি। খুব স্ট্রংলি অনেকেই নিজেদের বক্তব্য বলেছে। তো মানে অনলাইনের জন্য
ব্যাপারেও যেমন বলেছে, অফলাইনের ব্যাপারেও তেমন বলেছে। নিশ্চয়ই সমস্যা এটা, এবং আমাদের তাই জন্যই তো এইভাবে ডিবেটটা করতে হচ্ছে অনলাইনে। কিন্তু তা সত্ত্বেও আমরা যে আমাদের এই 26শে সেপ্টেম্বরের প্রোগ্রামটা অনলাইনে করতে পারছি, সেটা একটা মানে অন্তত চালিয়ে যাচ্ছি, সেটা একটা ভালো দিক। কলেজ খোলা থাকলে তো আমরা খুবই আনন্দ করতাম, সব মিলে অনেক কিছু করতে পারতাম। কিন্তু এখন এই অবস্থাতেও যে আমরা এটাকে চালাতে পেরেছি এবং এত ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে, তাদের ভেতরকার এতগুলো কথাবার্তা বেরিয়ে আসছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং সত্যি এবার মানে আমাদের কলিগসদেরও আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো, আমাদের যারা কমিটিতে ছিলেন, সরজিৎ, সুপর্ণা, সুস্মিতা, আমার দেবলীনা, আর আরো পুলক, তারপরে এরা সব আরেক শালিনীর কথাটা ভুলে যাচ্ছি। ওদের সবাইকে আমি থ্যাঙ্কফুল, আর আমি সত্যি আমাদের জাজেসদের প্রতিও আমি গ্রেটফুল যে তারা সবাই এটাতে ভাগ নিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন। আর এম স্যার যেটা বলছিলেন যে এদেরকে মানে ডিবেট ক্লাবের আমরা তৈরি করেছি ঠিকই, সব ক্লাব তৈরি করেছি ঠিকই, কিন্তু সেগুলো ওদেরকে আরেকটুখানি মানে কি বলবো ঘষা মাজা করা যে ব্যাপারটা, সেটা যদি আমরা চালিয়ে যেতে পারি, কলেজ খুললে যদি হয় তাহলে সেটাও ভালো। যে মাঝে মাঝে যদি আপনারা সবাই সময় দিয়ে এক একটা টপিকের উপরে আলোচনা করেন, এবং ওদের যেটা মাঝখানে করা হয়েছিল, শ্যামশ্রী যেটা বলছিল আগের বার আমরা 2-1 বার করেছি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়নি, বা অফলাইনে সত্যি ছেলেমেয়েরা সবাই আসতো না, এরকমও অনেক সময় হতো। যদি অনলাইনে করা যায় তো আরো ভালো। মাঝে মাঝে যদি বসা হয় এবং এই ক্লাবগুলোকে যদি চালিয়ে যাওয়া যায়, তাহলে আমি খুব খুশি হব। আমরা মিউজিক ক্লাব থেকে তো মাঝে মাঝে করি এটা অবশ্য। এই আমি বলবো সবাইকে কংগ্রাচুলেশন, খুব ভালো বলেছো, এবং ফার্স্ট সেকেন্ড থার্ডটা সত্যি অত ইম্পর্টেন্ট নয়, এবং আমি আশা করবো যে সবাই জাজমেন্টটাও সেভাবে আর কি সবাইকেই উৎসাহ দেওয়ার মতন যেন হয় আর কি, ন্যাচারালি। না এখানে আবার আমি একটা কথা বলি, এখানে চ্যাট বক্সে আবার আজিজুল লিখেছে যে ব্লেন্ডেড মোড অফ লার্নিং এর একটা সমস্যা হলো প্রচুর শিক্ষক নিয়োগ কমে যাবে। মানে ব্লেন্ডেড মোড মানে যে শিক্ষক নিয়োগ কমে যাবে এই কথাটা বলা হচ্ছে না, কিন্তু আমরা বরং অফলাইনের যে সময়টার বাইরেও যে টাইমটা, সেটাকে অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি আর কি। আমাদের অনলাইনে তো আমরা টাইমটাকে এক্সপ্যান্ড করতে পারি, যেটা আমাদের অফলাইনে তো আমাদের একটা টাইম কনস্ট্রেন্টের মধ্যে কাজ করতে হয়। সেইটা কিন্তু ব্লেন্ডেড মোড আমাদের সেই সুবিধাটা দিতে পারে। মানে বিশেষ করে আমাদের মতো ইনফ্রাস্ট্রাকচার যেখানে খুবই কম, যে ধরনের ইনস্টিটিউশন, সেখানে কিন্তু ব্লেন্ডেড মোড আমি এখানে মনে করি না যে শিক্ষক নিয়োগ কমে যাবে। আমি বলতে চাইছি যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে টাইমটা আরো বাড়ার স্কোপ যদি ব্লেন্ডেড মোড হয় আরো বাড়বে। বিশেষত ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার যেখানে আছে, আমাদের মতো কলেজে ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো চলে, সেখানে কিন্তু ব্লেন্ডেড মোড আমাদের সুযোগটা বাড়ায়। এই প্র্যাকটিসটা যেটা আমরা লকডাউনে পেলাম, সেটা আমরা সেখানে ইউজ করতে পারি অ্যাপার্ট ফ্রম ফিজিক্যাল ক্লাস। এটা আমার মনে হলো, জানি না বাকিরা কি বলবে। সরজিৎ স্যার যদি কিছু বলেন। হ্যালো ম্যাম, মধুমিতা দি। হ্যাঁ মেধাশ্রী বলো। ম্যাম আমার না একটা ক্লাস আছে, আমি 15 মিনিট গ্রেস চেয়েছিলাম, আমি কি এখন একটু যেতে পারি? আমার ক্লাসটা আমি বিচারকদের অনুমতি নিয়ে, স্যার ও তাহলে লিড করছে। হ্যাঁ আমি বলছি সরজিৎ স্যার যদি একটু বলেন। হ্যাঁ আমি মধুমিতা ম্যাডামকে, মধুমিতা দিকে খুব অনেক ধন্যবাদ জানাই। মধুমিতা দি খুব সুন্দর করেই সবাইকে উৎসাহ দিয়েছে। এইভাবে সত্যি যদি আমরা চালিয়ে যেতে পারি খুব ভালো হয়। সরজিৎ আমাদের সঙ্গে আছে সবসময়। আর তবে হ্যাঁ, একজন কিন্তু প্রস্তুত হয়ে থাকবে, আমি তাকে বিশেষভাবে অনুরোধ করব, দেবলীনা ব্যানার্জি। তোমার বক্তব্য দিয়ে আমরা শেষ করতে পারি আজকের অনুষ্ঠান। প্রথমে বলবে কমার্স বিভাগের বাণিজ্য বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত সরজিৎ সর্দার মহাশয়। সরজিৎ মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। না এটা এইটাও একটা অনলাইন লার্নিং এর শিক্ষা আর কি। মানে নিজের পারিপার্শ্বিককে কি করে ঢেকে বা বন্ধ করে
কি করে এই একদম ডুবে যাওয়া যায় পড়াশোনার মধ্যে, এটা একটা শিক্ষা আমার গত 1-1.5 বছরের মধ্যে। না আমার যেটা প্রথম কথা যেটা হচ্ছে বিতর্ক আর মানে সবাই আয়োজন করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা না আজকাল বড্ড বেশি মানে ঝগড়ার দিকে চলে যাচ্ছি। বিতর্ক আর ঝগড়ার মধ্যে তফাৎ হচ্ছে বিতর্ক লজিক র্যাশনাল জাস্টিফিকেশন দিয়ে হয়, ঝগড়ার মধ্যে কোনো লজিক র্যাশনাল বা জাস্টিফিকেশন থাকে না। তো আমাদের বিতর্ক সভার আয়োজন করার এই জন্য বড় কারণ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে ওই লজিক্যাল বা র্যাশনাল মাইন্ডটাকে ডেভেলপ করা। তো ওরা এবং যেটা আমি দেখলাম এর আগেও একটা ডিবেট আগে আমরা আয়োজন করেছিলাম 15th আগস্ট উপলক্ষে, আমি তখনও বক্তব্যগুলো শুনছিলাম, আজকেও বক্তব্যগুলো শুনলাম। আমার মানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে ওদের চিন্তা ভাবনাগুলো কিন্তু আরও মানে ওই হোনিং দ্য স্কিল বলে না, ওদের চিন্তা ভাবনাগুলো আরও ধারালো হচ্ছে এবং নিজেদের মতামত প্রকাশ করবার যে সপ্রতিভতাটা সেই প্রতিভাগুলো কিন্তু বিকশিত হচ্ছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। তো আমি অনলাইন অফলাইনের বিতর্কে না গিয়ে আমার মনে হয় যে কথাটা সুপর্ণদি বলছিল এইমাত্র, যে অনলাইন অফলাইনের যে ব্লেন্ডেড, এটা স্টুডেন্টরাও বলেছে, অনলাইন অফলাইনে যে ব্লেন্ডেড লার্নিং সেটাকে আমাদের মনে হয় এই সময় এসে গেছে যে এইটাকে আমাকে যে করে হোক আমাকে তুলে ধরতে হবে। কারণ এই যেটা সুপর্ণদি খুব ভালো একটা পয়েন্ট বলেছে, যেটা হচ্ছে যে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের মতো ছোট কলেজে যেখানে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা কি করে এই অনলাইনটাকে আরও বেশি এক্সপ্লয়েট করতে পারি সেটা আমার মনে হয় ভীষণ জরুরি। আমরা আমাদের ক্লাসগুলোকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলে সেখানে যদি আমরা আপলোড করি, স্টুডেন্টরা সেগুলো দেখতে পারবে। এবং যেমন আজিজুল সুন্দরবনে বসে ক্লাস করছে, আমার তো মনে হয় এটা অনেক ভালো। তবে অফলাইনকে আমি কখনোই খারাপ বলবো না। ইনফ্যাক্ট আমি তো প্র্যাকটিক্যালি বা ব্যক্তিগতভাবে গত মার্চের আগে 2020 মার্চের আগে আমি কোনোদিন চিন্তাই করিনি যে এইভাবে কোনোদিন ক্লাস নিতে হবে। এবং সবাই আমি শুধু নয়, সবাই তাই, যে এইরকমভাবে বাড়িতে বসে আমরা ক্লাস নেব এটা কোনোদিন ভাবিনি। তো এই অফলাইনে ওই চোখে চোখ রেখে পড়ানোর যে আনন্দটা, আমার মনে হয় এটাকে মানে কোনোদিনই রিপ্লেস করা যাবে না, সম্ভব নয়। এই যে স্টাফ রুমে বসে আমাদের যে আড্ডা বা ক্যান্টিনে দাঁড়িয়ে চা খাওয়া স্টুডেন্টদের যে আড্ডা মারার যে পরিবেশটা, ওটা কোনোদিনই রিপ্লেস করা যাবে না। তাই অফলাইন অনলাইন এই ব্লেন্ডেড ব্যাপারটা আজকে না হোক আসবেই, এটা উপায় নেই। আর স্টুডেন্টদের সম্পর্কে যেটা বলার, তোমরা আমার মনে হয় একটা জিনিস আমার যেটা খুব মনে হলো, যেটা হওয়া উচিত ছিল, যে সবাই সবার সাবজেক্টটাকে যদি একটুখানি গুরুত্ব দিতে না, তাহলে মনে হয় তোমাদের ডিবেটের লজিক গলা আর একটু ভালো আসতো। মানে আমার যেটা মনে হলো যে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট সে নিজের যে শরীরের অসুবিধার কথা বলছে, এটা অ্যাকচুয়ালি ফিজিওলজি স্টুডেন্টের বলা উচিত ছিল। হ্যাঁ, আসিফুজ্জামান যে কথাগুলো বলছে, যে কবিতাগুলোর মাধ্যমে বললো, সেগুলো হয়তো বাংলা বা ইংলিশের স্টুডেন্টরা বললে ভালো। আমি বলছি যে তার মানে কি তারা ভুল করছে? আমি তা না, আমি বলতে চাই যে তুমি নিজেদের স্ট্রং পয়েন্টটাকে যদি গুরুত্ব দাও, তাহলে আমার মনে হয় তোমার ডিবেটের স্কিলটা এটা ভালো হবে। তো খুব ভালো লাগলো, যেটা আমি আগের দিনও যেটা ডিবেট হয়েছিল, এর আগেও যে ডিবেট বলেছিলে সেটাও আমার কাছে ভালো লেগেছিলো, আজকেরটাও ভালো লেগেছে। আমরা এটা রেকর্ডিং করেছি, এটা আমরা দেবো ইউটিউবে, সবাই দেখো নিজেদের বক্তব্যগুলো কীরকম লাগছে। এবং আমি এটা অনেকদিন ধরেই চাইছিলাম যে স্টুডেন্টদের পারফরমেন্সগুলোকে রেকর্ড করে কোথাও একটা রাখা, যাতে স্টুডেন্টরা নিজেরাও দেখতে পারে এবং তার যে পরিচিত তারাও যারা দেখতে পারে যে এই স্টুডেন্টদের এই স্কিলটা আছে, এটা আমাদের কাছে তুলে ধরাটা আমাদের কাজ। হ্যাঁ, এটা বের করে আনাটা, এই জন্যই মেন্টারিং সিস্টেমটা এসছে এখন। হ্যাঁ, মেন্টারদের একটা বড় কাজ হচ্ছে এই জিনিসগুলো, যে স্টুডেন্টদের যে অন্তর্নিহিত যে প্রতিভাগুলো রয়েছে, সেই প্রতিভাগুলো বিকাশ করবার জন্য কীরকমভাবে আমরা চেষ্টা করছি। এই ডিপার্টমেন্টকে ইনভলভ করা, মেন্টারকে ইনভলভ করা, এগুলো ভীষণ জরুরি আজকে হয়ে গেছে। তো স্টুডেন্টদের সবাইকে কংগ্রাচুলেশন। কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, সবাই খুব ভালো বলেছো, আরও ভালো বলবে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বিচারকদের, হ্যাঁ, তাদের বক্তব্য, তারা যে সময় দিয়েছে। ধন্যবাদ জানাবো যারা সুস্মিতা দি এবং দেবলীনাকে, কারণ তারা মেন্টারিংটা করেছে, আমি যতদূর জানি, এই মানে ডিবেটটাকে টু পুট ইন প্লেস, মেক দ্য ইভেন্ট সাকসেসফুল। আমি ধন্যবাদ জানাবো বাকি টিচারদের যারা আমাদের সাপোর্ট করেছেন, প্রিন্সিপাল স্যারকে। সো অল দ্য বেস্ট। আমরা ভবিষ্যতে অফলাইন সামনাসামনি চোখে চোখ রেখে ডিবেট করব, এই দিনটা যাতে ফিরে আসে আমি সেই প্রার্থনা করি। ধন্যবাদ। বিষয়টাই এত আকর্ষণীয় আমাদের বিতর্কের, যে ছেলে মেয়েরা এখনো পর্যন্ত কমেন্ট বক্সে লিখে যাচ্ছে পক্ষে বিপক্ষে। মানে বিতর্ক মানেই এরকম একটা ব্যাপার, যে পক্ষের বিপক্ষে লড়াই চলতেই থাকে, লড়াই চলতে থাকুক।
চলুক, ছেলেমেয়েরা বলিষ্ঠ গলায় কথা বলুক, তাদের মতবাদ তারা ফুটিয়ে তুলুক কলেজ প্রাঙ্গণে এবং অন্যান্য সব জায়গায়। সরজিৎ সর্দারকে মহাশয়কে, অধ্যাপক সরজিৎ সর্দার, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। অনেকগুলো সুন্দর পয়েন্ট আপনি বললেন। ঠিকই, এনএসএস এর সময়ও একটা সুন্দর বিতর্ক প্রতিযোগিতায় আমরা ছিলাম। আমরা আজকের অনুষ্ঠানে শেষ যাকে ধরে রেখেছি বক্তা হিসাবে, এই বিতর্কের অনুষ্ঠানে, বিতর্কের আয়োজনে, বিতর্ক প্রতিযোগিতার অন্যতম আয়োজক মেন্টার অধ্যাপিকা দেবলীনা ব্যানার্জি। ইংরেজি বিভাগ, সমস্ত কিছুর মধ্যে ওর পরিচালনা, ওর সবটা তৈরি করা, এই সব কিছুর জন্য আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। শুরু করো দেবলীনা ব্যানার্জি, আপনি শুরু করুন। থ্যাংক ইউ সুস্মিতাজি, তুমি অনেক বেশি ভালো ভালো কথা বললে। আমি এতটাও ব্যাপারটা নয়, ইট ওয়াজ আ জয়েন্ট এফার্ট, সবাই মিলে আমরা একসাথে মিলে কাজটা করেছি। এবং যে কোনো অনুষ্ঠান সেটা তো একা কারো চেষ্টায় হতে পারে না, যে সবাই মিলে জয়েন্ট এফার্ট। সো সরজিৎ দা, তুমি, ওদিকে অরুণাভ স্যার, সুপর্ণা দি, মধুমিতা দি, শ্যামশ্রী, সবাই মিলে, এবং অফকোর্স স্টুডেন্টসরা যারা এত সুন্দর করে ভেবে চিন্তে আজকে বক্তব্যগুলো রেখেছে। নতুন করে আমি কিছুই বলবো না, কারণ যা যা আলোচনা হতে পারে সবটাই হয়ে গেছে। শুধু আমার যেটা মনে হয় যে আমি পার্সোনালি নিজের কথা বলতে পারি যে আমি অত্যন্ত আবেগপ্রবণ, নস্টালজিয়া রিডেন মানুষ। কাজে এই অনলাইন লার্নিংটা বড্ড যান্ত্রিক। সভ্যতা শুধু যান্ত্রিক হতে পারে না। তো কোথাও গিয়ে এই যে মানুষজনের সঙ্গ, ভালো লাগার মুহূর্ত, এইগুলো বোধহয় খুব বেশি দরকার। কলেজ মানে আমার কাছে শুধু যে গেলাম, ক্লাস নিলাম, বা ছেলেমেয়েরা কিছু একটা সাংঘাতিক শিখে ফেললো তা নয়। আই থিঙ্ক ইট অলসো টিচার্স আস a lot about acceptance and tolerance, lessons of love. কারণ আমার ছোট ছোট জিনিসগুলো খুব মনে হয়। কোনো দিন মন মেজাজ ভালো নেই, কোনো পুরনো ছাত্র বা ছাত্রী কলেজে এলো, এসে বললো, ম্যাম আপনি কেমন আছেন, অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো, এই যে এই কথাটা। বা হয়তো তাড়াহুড়োয় যাচ্ছি, সুকুমার দা যিনি আমাদের ক্যান্টিন চালান, তিনি এক কাপ চা হাতে ধরিয়ে দিয়ে বলেন, আপনার তো ঠান্ডা লেগেছে, একটা আদা দিয়ে চা করে দিয়েছি। বা কোনো একদিন ফিরছি, হাতে একটা ছোট কৌটো ধরিয়ে দিয়ে বললেন, লাউ চিংড়ি করেছিলাম তো, রেখে দিয়েছিলাম, আপনি ভালোবাসেন। এই জিনিসগুলো পৃথিবীর হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, আইভি লীগ কেউ দিতে পারবে না। তো আবেগ, অনুভূতি দিয়ে মানুষের পরিচয়। অনলাইন চলুক, কিন্তু অনলাইন কখনোই অফলাইনের সমকক্ষ হতে পারে না। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। আর ডিবেট ক্লাবের কথা বলি অমর্ত্য সেনের ভাষায়, আমরা তো আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। তো চলছে, চলবে এরকম প্রত্যেক বছর। কেন আমরা মাঝে মাঝেই যেন এরকম ডিবেটিং সেশন রাখতে পারি। অত্যন্ত বুদ্ধিদীপ্ত আলোচনা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। রিভিউটাল রাউন্ডসটা আমার মনে হয়, যেটা স্যার বললেন, যে এটা অভিজ্ঞতার অভাব। আরও ডিবেটিং ক্লাব ফিজিক্যালি যদি আমরা করতে পারতাম, তাহলে ওদের ঘষে মেজে, যেটা আমরা বলি, আরও ভালোভাবে ওদেরকে আমরা প্রস্তুত করতে পারতাম। বাট দেন দের ইজ অলওয়েজ হোপ, দের ইজ অলওয়েজ নেক্সট টাইম। সো আর এই যুক্তি, তর্ক, আড্ডা, গল্প বাঙালিয়ানার তো মূল মন্ত্র। তো আমরা এই সব মিলিয়ে এগিয়ে যাই। বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ আর বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের ডিবেটিং ক্লাব, let us move on. Thank you. Thank you all for coming together and making this possible. Judges, fellow teachers, students, and my partner in crime, Shushmita Di, যে প্রথম থেকে শেষ অবধি সমস্তটা আমার সঙ্গে তাল মিলিয়ে চলেছে। মাঝে মাঝে আমার একটু রাগ, অভিমান সবটাও সহ্য করেছে। So thank you all for making it possible. Looking forward to the next event. আজ যারা পার্টিসিপেন্টস তাদের বলি যে তোমাদের জাজেসরা আমাদের তোমাদের রেজাল্টগুলো দিলে সেটা আমরা ফাইনালি ট্যালি করে তোমাদেরকে জানিয়ে দেবো ইন টাইম। বোধহয় 26 তারিখের প্রোগ্রামেই জানানো হবে, তাই তো? হ্যাঁ, 26 রাইট। তো 26 তারিখে তোমাদের ফলাফল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, রেজাল্টটা কখন পাঠাবো? এখনই পাঠিয়ে দেবো? শ্যামাশ্রী আমাকে পাঠিয়ে দিয়েছে, শ্যামাশ্রী বসু। আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা আমরা ফাইনালি ট্যালি করে রেজাল্টটা পাবলিশ করে 8টার সময় বসবো আমরা। শ্যামশ্রী পাঠিয়েছে। হ্যাঁ,
ঠিক আছে, ওটা আমরা 26 তারিখে ছেলে মেয়েদের জানিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আর আমি সরজিৎ, দেবলীনা, সুস্মিতা ওদের সবাইকে বলবো যে যেটা ডিবেট ক্লাব করেছো এই ছেলে মেয়েদের নিয়ে, সেটা যেন থাকে আর কি। আমরা এটাকে নিয়ে আরো স্টুডেন্টসদের অ্যাড করে এটা নিয়ে যেন চর্চা করি আর কি সবাইকে। সুপর্ণা ফটোগ্রাফি ক্লাবও যেন ওরকম থাকে। মিউজিকের তো আমাদের ক্লাবগুলো আছে, ওগুলো নতুন করে আর কি ফর্ম করে কনভেনার আর কাউকে অ্যাড করতে হলে বা মানে যারা ইন্টারেস্টেড টিচার্সরা তাদেরও ঢুকিয়ে অন্য স্টুডেন্টসদের আরো অ্যাড করে আমরা যেন এটাকে চালাই। ঠিক আছে, থ্যাংক ইউ মধুমিতা দি। ম্যাডাম আমার আজকের প্রোগ্রাম তাহলে এখানেই Thank শেষ। you, আমার একটা দেবলীনা। কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। দীপ্তেন্দু ম্যাডাম, বলো। হ্যাঁ বলো বলো। আমরা 5th সেমিস্টার, এরপর যখন আমরা 6th সেমিস্টার এবং তারপর যখন আমরা গ্র্যাজুয়েট হয়ে কলেজ থেকে চলে যাব, তারপরেও কি আমরা এই ডিবেট ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবো? শুনতে নিশ্চয়ই পারো, যদি এমনিতে থাকতে পারবে আমার মনে হয়। আর এবার তো আমরা নিয়েছি 6 সেমকে আমরা নিয়েছি এবার। তোমরা তো পরীক্ষা যদি দেরি হয় তাহলে তো তোমরা যদি থাকো না। একটা কথা বলি, আমার মনে হয় দীপ্তেন্দু, তুমি যখন বেরিয়ে যাবে, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফর্ম করছি। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই প্রোগ্রামগুলো চাইবো তোমরা অ্যালামনাইতে জয়েন করো, অ্যালামনাইটাকে স্ট্রং করে তোলো এবং সেখানেই প্রোগ্রামগুলো করো, তার যাতে ওইখানেও একটা এই কালচার ডেভেলপ করে আমাদের বা যারা এক্স স্টুডেন্ট আছে তাদের মধ্যে। ঠিক আছে, তোমরা তো অবশ্যই অলওয়েজ ওয়েলকাম, সবসময় আসবে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর আমাদের মিউজিক ক্লাবে তো অনেক পুরনো ছাত্ররা, আমাদের একটা গ্রুপ আছে সেখানে রয়ে গেছে, তারাও অনেক সময় উত্তর দেয় বা কিছু। আমরা এখন মানা করি ওদের, হয়তো ইচ্ছে করলেও করতে বলতে পারি না, কিন্তু ওরা আছে আর কি আমাদের গ্রুপে। সরজিৎ খুব ভালোই বললেন, সরজিৎ স্যার। তাহলে একটা জায়গা তৈরি হয়ে থাকবে দীপ্তেন্দু, যে পরবর্তী সময়েও আমাদের দেখা হবে এইভাবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। দেবলীনা আর আমি এই ডিবেট ক্লাবে, এই ডিবেটের যে প্রতিযোগিতা হলো বিতর্কে, তার মেন্টর হিসেবে ছিলাম। আমি সুস্মিতা এতক্ষণ রইলাম আপনাদের সঙ্গে। কোনো রকম ভুল ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগাম। সবাইকে আবার একবার নমস্কার, এবং আমার তরফ থেকে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের সকলের তরফ থেকে আমরা জানাই আমাদের ছাত্রছাত্রীদের অকুণ্ঠ শুভেচ্ছা। তোমরা এগিয়ে এসো, আবার বলো, নিজেদের কথাগুলো বলো, চুপ করে থেকো না। কথাগুলো যদি একটু ভুলও হয়, কথাগুলো যদি একটু কমও হয়, তবু একটু বলো, আওয়াজটা তোলো। একটু কথাগুলো বলবার খুব প্রয়োজন। একটা প্ল্যাটফর্ম যদি বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ তৈরি করে দিতে পারে, তাহলে সেটা সেইখানেই সব থেকে সার্থকতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এম স্যার, অরুণব মিশ্র মহাশয়, থ্যাংক ইউ অধ্যাপিকা সুপর্ণা পাল মহাশয়, থ্যাংক ইউ অধ্যাপিকা শ্যামাশ্রী বসু, এবং পৃথাও কি রয়েছে এখনো? পৃথা ব্যানার্জি, প্রিয়াঙ্কা খান্ডুরি, সন্দীপকে দেখেছিলাম, সন্দীপ স্যার, ওনারা মনে হয় বেরিয়ে গেছেন। ঠিক আছে, আমাদের সব সহকর্মীদের আমরা নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই, এবং তারা তাদের এই সময়টুকু দিতে পেরেছেন। 3 দিন ধরে চললো আমাদের প্রতিযোগিতা, আজকে শেষ ছিল বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে। প্রতিযোগিতার যে পালা সেটা শেষ হলো। এবারে 26 তারিখ মধুমিতা ম্যাডাম তো বলেই দিলেন, সেই দিন পুরস্কার ঘোষণা করা হবে এবং একটি বক্তব্য থাকবে, অন্যান্য অনুষ্ঠানও থাকবে। তাহলে দেবলীনা, শেষ করছি অনুষ্ঠান। হ্যাঁ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। 26 তারিখ আবার দেখা হবে। স্যারেদের সকলের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। বিচারকদের কথা আমরা তো পরে জানবই। স্যার, তাহলে অফিসিয়ালি আমরা অনুষ্ঠান শেষ করছি। আচ্ছা, আপনার অনুমতি নিয়ে আমরা অফিসিয়ালি আজকের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ করছি।